মাননীয় সদস্যবৃন্দ, মুলতবি প্রস্তাবের উপর আলোচনা আবার শুরু করতে যাচ্ছি। এখন বক্তব্য রাখবেন মাননীয় সদস্য হাসান আব্দুল্লাহ, কুমিল্লা ৪, সময় ৬ মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ মুলতবি প্রস্তাবের উপরে বক্তব্য প্রদানের সুযোগ দেওয়ার জন্য। মাননীয় স্পিকার, কিছুক্ষণ আগে আমাদের সর্বশ্রদ্ধেয় মাননীয় সাংসদ আন্দালিব রহমান পার্থ যখন বক্তব্য দিচ্ছিলেন, উনি যখন বললেন যে সংবিধান যারা ছুঁড়ে ফেলতে চায় তাদেরকে স্বাধীনতা বিরোধীর সাথে উনি অ্যালাইন করলেন, ট্যাগ করলেন মাননীয় স্পিকার। এবং তখন ট্রেজারি বেঞ্চের সম্মানিত মাননীয় মন্ত্রী যারা ছিলেন তারা সেটাকে টেবিল চাপড়িয়ে সেটাকে সমর্থন দিলেন। মাননীয় স্পিকার, গণতন্ত্রের জন্য যিনি আপোষহীন লড়াই করে গিয়েছেন বেগম জিয়া, উনি বলেছিলেন যেদিন জনতার সরকার প্রতিষ্ঠিত হবে, যেদিন এই পার্লামেন্ট জনতার সরকারের কাছে যাবে, এদিন এই সংবিধানকে ছুঁড়ে ফেলা হবে। ট্রেজারি বেঞ্চের যে মন্ত্রীরা ছিলেন তারা দীর্ঘদিন, তাদের সারা জীবন তারা বেগম জিয়ার সাথে রাজনীতি করেছেন। এই সংবিধান ছুঁড়ে ফেলার সাথে স্বাধীনতা যুদ্ধাপরাধীর অ্যালাইন করার যেটার হাততালি তারা দিয়েছেন, সেটির মধ্য দিয়ে বেগম জিয়াকে তারা মূলত অপমান করেছেন কিনা তারা সেটা ভেবে দেখবেন। মাননীয় স্পিকার, আমি বক্তব্য দেওয়ার জন্য অনেক কিছু রেডি করে নিয়ে এসেছিলাম। আমরা আইনমন্ত্রী বলেছেন রুশু পড়ার জন্য, তারপরে হবস পড়ার জন্য, মদিনা সনদ পড়ার জন্য পড়েছিলাম, কিন্তু আন্দালিব রহমান পার্থ সাহেব যে বক্তব্য দিয়েছেন, আমরা ক্লাস 8-9-এ যে ডিবেট করতাম সেটি রিভার্টাল দিলে 20 মিনিট সময় লাগবে। মাননীয় স্পিকার, আমি ওনার বক্তব্যের রিভার্টাল দিচ্ছি। উনি বলেছেন যে আমি কোট করছি, উনি বলেছেন ৭২-এর সংবিধানের কিছু কিছু বিষয়কে ওনারা সম্মান দিয়েছেন। তার মানে কিছু কিছু বিষয়কে ওনারা সম্মান দেয় নাই। তার মানে এই অভ্যুত্থানের পরে এই সংবিধানের কিছু অংশ ওনারা মেনেছেন, কিছু অংশ ওনারা মানেন নাই। ওনারা কেবল ওই অংশটাই মেনেছেন যে অংশটা ওনাদের পক্ষে গিয়েছে, যে অংশটা ওনাদের বিপক্ষে গিয়েছে এই অংশটা ওনারা মানেন নাই। মাননীয় স্পিকার, এই ধরনের প্রকৃতি সম্পন্ন যারা আছে বাংলাদেশের পার্লামেন্ট যারা দেখছেন তারা সিদ্ধান্ত নেবেন, যারা কখনো কখনো কনফর্মিস্ট, যারা কখনো কখনো রিফর্মিস্ট, তারা মূলত অপরচুনিস্ট। এখন আমি সংবিধানের কিছু কিছু ধারা মানব, কিছু কিছু ধারা মানব না। আমি কখনো কখনো সাংবিধানিক, কখনো কখনো আমি অসাংবিধানিক। মাননীয় স্পিকার, যখন ডক্ট্রিন অফ নেসেসিটির প্রশ্ন আসে, মাননীয় স্পিকার, এই এক্সিস্টিং সংবিধান অনুযায়ী যখন 7A এবং 7B বলবৎ থাকে, সেই জায়গা থেকে আইনজ্ঞরা, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী উনি থাকলে ভালো হতো। ডক্ট্রিন অফ নেসেসিটি মাননীয় স্পিকার 48-3 অনুযায়ী রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের মাধ্যমে এই 106-এর অ্যাডভাইজরি একটা রুল আছে মাননীয় স্পিকার। এই অ্যাডভাইজরি রুলের মাধ্যমে সংবিধানের ফান্ডামেন্টাল কোনো বিষয় কম্প্রোমাইজ করা যায় না। মাননীয় স্পিকার, যদি আমি এই সংবিধান মানি তাহলে এই অন্তর্বর্তীকালীন সরকারের বৈধতা প্রশ্নবিদ্ধ হয়। মাননীয় স্পিকার, যদি এই সংবিধানকে আমি ধারণ করতে চাই, মেনে চলতে চাই, সেদিন 64 বিধি অনুযায়ী অ্যাটর্নি জেনারেল নিয়োগ দেওয়া হয়েছিল 6 আগস্ট। মাননীয় স্পিকার, এই সংসদে প্রশ্ন রাখতে চাই, তৎকালীন বর্তমান রাষ্ট্রপতি চুপ্পু, তখন বলা হয়েছে অ্যাটর্নি জেনারেল নিয়োগ দেওয়ার ক্ষেত্রে প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করতে হবে। সেদিন কোন প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করা হয়েছিল সেটা আমাদেরকে অ্যাটর্নি জেনারেল জানাবেন। আমাদেরকে অ্যাটর্নি জেনারেল জানাবেন যেই হিয়ারিংটা হয়েছিল এই হিয়ারিংয়ে উনি উপস্থিত ছিলেন কিনা। তখনকার সময় যিনি প্রধান বিচারপতি ছিলেন ওবায়দুল হক, তিনি তখন কোথায় ছিলেন, সেই রায়ের কপিটা আমরা দেখতে চাই। মাননীয় স্পিকার, আপনি যখন বেগম জিয়াকে 6 আগস্ট সর্বপ্রথম ছাত্র জনতা যখন সিদ্ধান্ত নিয়েছিল
আর এক মুহূর্ত বেগম জিয়াকে কারাগারে থাকতে দিবে না। বেগম জিয়াকে রাষ্ট্রপতির আদেশের মধ্য দিয়ে বেগম জিয়াকে সেদিনই হচ্ছে কারাগার থেকে যেই জুলুমের মধ্যে রাখা হয়েছিল সেটা থেকে ছাত্র জনতার রায়ের মধ্য দিয়ে সেখান থেকে বের করে আনা হয়েছিল। মাননীয় স্পিকার, যদি এই সংবিধানকে বাইবেল ধরে নেই, এই সংবিধানকে যদি গসপেল ধরে নেই, এই গসপেলের পুরোহিত অনুযায়ী যেভাবে ভ্যাটিকান সিটি চলে সেটা যদি আমরা ধরে নেই, তাহলে মাননীয় স্পিকার সেদিন বেগম জিয়া জেল থেকে বের হতে পারেন না। মাননীয় স্পিকার সেদিন বেগম জিয়া জেল থেকে বের হয়েছিল অভ্যুত্থানের জনরায়ের ভিত্তিতে। মাননীয় স্পিকার, আপনারা বলছেন আপনারা ঠিক সেই জায়গায় আপনারা সংবিধানকে আপনারা মানছেন যেই জায়গায় সংবিধান থেকে আপনারা বেনিফিটেড হবেন। মাননীয় স্পিকার, গ্রামের ভাষায় কথা আছে, বলতে চাই না, যে গাং পার হইলে মাঝি কোন দুলা ভাই। ছাত্ররা, আপনাদের নেতা কর্মীরা গত 17 বছর ধান খেতে ঘুমাইতে হয়েছে, ত্যাগ তিতিক্ষার মধ্য দিয়ে যেতে হয়েছে। মহাসচিব কান্না করে বলেছে তাদের নেতা কর্মীরা ঢাকায় এসে রিক্সা চালিয়ে জীবন নির্বাহ করত। এক মিনিট বলেন। মাননীয় স্পিকার, আজকে দেখেন, আজকে লক্ষ লক্ষ নেতা কর্মী তাদের রক্ত দিয়েছে। ফ্যাসিবাদ বিরোধী প্রত্যেকটি রাজনৈতিক দল, কোন রাজনৈতিক দলকে বিশেষভাবে আমি আলাদা করতে চাই না, ফ্যাসিবাদ বিরোধী প্রত্যেকটি রাজনৈতিক দলের রক্ত, শ্রম, ঘামের মধ্য দিয়ে এই হাসিনার পতন হয়েছে। এই হাসিনার পতনের পরে যখন জনরায়, মাননীয় স্পিকার, যখন জনরায় কখনো কেতাবের কাছে মাথা নত করে না। এটা ভ্যাটিকান সিটি নয় যে গসপেল অনুযায়ী হচ্ছে দেশ পরিচালিত হবে। 68% জনগণ তারা সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে এই সংবিধানের যেই বেসিক স্ট্রাকচারাল জায়গায় কোন জায়গাগুলোতে রিফরমেশন আনতে হবে। মাননীয় স্পিকার, আন্দালিব রহমান পার্থ সাহেব বলেছেন যে অর্ডারে নাকি হচ্ছে সংবিধান সংস্কার পরিষদের গঠনটা নাই। উনি যদি একটু পরিশ্রম করতেন, জাস্ট একটা পাতা উল্টাইতেন, একটা পাতা পরেই বলা হয়েছে সংবিধান সংস্কার পরিষদ গঠন যদি যুক্ত। ধন্যবাদ মাননীয় সদস্য, ধন্যবাদ। পরবর্তী বক্তা সাইফুল আলম খান, 185, ঢাকা 12, সময় 5 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি জুলাইয়ের সকল শহীদদের কথা। আলাদাভাবে কেউ নাম উল্লেখ করতে চাই না। আমরা আমাদের দলের পক্ষ থেকে শুরু থেকেই বলেছি কথা, জুলাই আন্দোলন কোনো দলের নয় এবং জুলাইকে কোনো দলের কৃতিত্ব আমরা বলতে চাই না। তাই আজকে আবু সাইদ থেকে মুগ্ধ পর্যন্ত এবং ফয়সল, শান্ত, আমাদের সিদ্ধিরগঞ্জের যে ছোট বাচ্চার মা, শাহিনবাগের সেই সুমন, কেউরই কথা আমরা আলাদাভাবে দলীয় ভিত্তিতে বলতে চাই না। এই জুলাই সনদের সবচেয়ে বড়, জুলাই আন্দোলনের সবচেয়ে বড় আকাঙ্ক্ষা ছিল একটি ন্যায় ও ইনসাফ ভিত্তিতে বাংলাদেশ গড়া। মাননীয় স্পিকার, আজকে জুলাই সনদ নিয়ে পক্ষে বিপক্ষে তর্ক সৃষ্টি করার জন্য আমরা এখানে আসি নাই, বরঞ্চ জুলাই সনদের ভিত্তিতে আমরা একটি নতুন বাংলাদেশ করতে চাই। কাজে আজকে আমরা মনে করি যে আলাদাভাবে কাউকে অ্যাবিউজ করার দরকার নাই। তবে একটি কথা না বললেই নয়। আপনারা আমাদের মাননীয় সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থ, তিনি এখানে নাই, তিনি জামাতের নাম ধরে অ্যাবিউজ করেছেন। আমি মনে করি এটা ঠিক করেননি। এটা সংসদের কার্যবিবরণী থেকে এটা বাদ দেওয়া হোক, মাননীয় স্পিকার, স্পঞ্জ করা হোক। আমি যেটা বলতে চাই যে ইতিহাসে এই প্রথম যে বাংলাদেশের সব কয়টা রাজনৈতিক দল একত্রিত হয়ে
সংবিধান সংস্কারের পক্ষে একমত হয়েছেন এবং আমরা দেখতে পাই যে গণভোটে প্রায় 70% লোক এই সংস্কারের পক্ষে মত দিয়েছেন। মাননীয় স্পিকার, আজকের এই গণভোটটা আজকে নতুন নয়। জিয়াউর রহমানের সময়ও একটা গণভোট অনুষ্ঠিত হয়েছিল, সেদিকে আমি যাচ্ছি না। কাজে আজকে জন আকাঙ্ক্ষার সবচেয়ে বড় ক্লিয়ার মেসেজ হলো যে আজকে আমরা নতুন একটি সংবিধান, নতুন একটি বাংলাদেশ আমরা করতে চাই। মাননীয় স্পিকার, আমি আশা করি যে আমাদের এই যে 13তম জাতীয় সংসদ, এই জাতীয় সংসদ এদেশের মানুষের আশা আকাঙ্ক্ষাকে অবশ্যই বাস্তবে রূপ দিবেন। আন্দালিব রহমান পার্থ মাননীয় সংসদ সদস্য তিনি বলেছেন, আমরা কেন বিপ্লবী সরকার গঠন করলাম না। বিপ্লবী সরকার সম্পর্কে আমাদের ছাত্রদের বক্তব্য আছে, হাসানাত হয়তো সময় থাকতে বলতে পারত। এবং আমার কাছে মনে হয় জাস্ট আমি স্মরণ করে দিতে চাই যে ক্যান্টনমেন্টের ওই আলোচনায় আমরাই মাননীয় স্পিকার সবচেয়ে শেষে গিয়েছিলাম, যখন সব কথা শেষ হয়ে গিয়েছিল। মাননীয় স্পিকার, আমাদের মাননীয় আমির সেই দিন রাষ্ট্রপতি ভবনে, বঙ্গভবনে তিনি বেগম জিয়ার মুক্তির ব্যাপারে তাৎক্ষণিক সিদ্ধান্ত দেওয়ার জন্য চাপ দিয়েছিলেন, সে কথা ইতিহাসে লেখা আছে। কাজে আজকে আমাদের যেসব বিষয়গুলো গুরুত্বপূর্ণ, সেই বিষয়টা হলো যে প্রধানমন্ত্রী যেন একছত্র আর নতুন হাসিনা হয়ে যেতে না পারে। এই জন্য প্রধানমন্ত্রীর এবং রাষ্ট্রপতির আপনার এই ভারসাম্য থাকতে হবে ক্ষমতার মধ্যে। কেয়ারটেকার সরকার নিজের ইচ্ছা মতন করলে চলবে না, তারও একটা বিধি ব্যবস্থা থাকতে হবে। আজকে আমরা মনে করি যে নির্বাচন কমিশন যেভাবে একের পর এক আজকে প্রশ্নবোধক নির্বাচন করেছেন, সেই বিষয়টা যদি আমরা বন্ধ করতে চাই, সেখানেও বিধি ব্যবস্থার পরিবর্তন আনতে হবে। দুর্নীতি কমিশন গঠনের ব্যাপারে বিধি ব্যবস্থার পরিবর্তন করতে হবে। বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। বিচার বিভাগ যেন আর ওই আপনার দলকানা লোকের দ্বারা গঠিত না হয়। কাজে আমি মনে করি যে এখানে আজকে বিতর্ক। ধন্যবাদ মাননীয় সদস্য। ওকে, 1 মিনিট বলেন, 1 মিনিটে শেষ করেন। জি অবশ্যই করব। যে আমি বলছিলাম যে আমি অনেক কথাই বলা যায়, কোনো কথাই বলতে চাই না। আসলে আমরা কিন্তু ভুলে যাই নাই যে আমরা আজকে যারা ট্রেজারি বেঞ্চ আছেন তাদের সাথেই আমরা রাজপথে লড়াই করেছিলাম। এই ইতিহাসটা ছোট নয়। সরকার গঠন করতে তাদের আমরা সমর্থন দিয়েছিলাম নিঃস্বার্থভাবে, সেই ইতিহাসটা ভুল নয়। রাস্তায় বেগম জিয়ার সাথে আমি নিজে হেঁটেছি মাননীয় স্পিকার, সে কথা আজকে ভুলে যায় নাই। কাজেই জনগণের যে লেখা, দেওয়ালের যে লেখা, এই আন্দোলনের যে আশা আকাঙ্ক্ষা, সেটা পূরণ করার আসলে তর্কের বিষয় নয়। অনেক দিন আগে ছাত্র জীবনে বরিশালে গিয়েছিলাম মাননীয় স্পিকার, সেখানে দেখলাম একজন আপনার তার্কিক, তিনি ডিবেটে জয়লাভ করলেন। সবাই আমাকে ধরলো যে ওনাকে। ধন্যবাদ, ধন্যবাদ মাননীয় স্পিকার। থ্যাংক ইউ। ধন্যবাদ মাননীয় স্পিকার। থ্যাংক ইউ। পরবর্তী বক্তা মাননীয় সদস্য মোহাম্মদ নাজিবুর রহমান, পাবনা 1, সময় 10 মিনিট। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনার জন্য মাননীয় আইনমন্ত্রী আমাদের মাননীয় বিরোধী দলীয় সংসদ সদস্যদেরকে সংবিধান, জুলাই সনদ, সোশ্যাল কন্ট্রাক্ট, দার্শনিক লক, রুসো, হবেট থিওরি ও মদিনার সনদ সামনে রাখতে বলেছেন। স্পিকারকে সেদিন মাননীয় ডেপুটি স্পিকারকে তিনি অনুরোধ করেছিলেন এই বিষয়গুলি যেন সংসদ সদস্যদের জন্য অ্যাভেলেবেল করা হয়। কিছু কিছু জিনিস অ্যাভেলেবেল করা হয়েছে।
আশা করছি এগুলোর উপর তিনি বিস্তারিত জ্ঞান গর্ব বক্তব্য দিবেন। মাননীয় স্পিকার, 2009 সালে ইংল্যান্ডে যখন ব্যারিস্টারি পড়তে যাই, আমাদের ক্রিমিনাল ল পড়াতেন একজন লিজেন্ডারি ক্রিমিনাল লয়ার। তিনি আইনজীবীদের, ব্যারিস্টারদের কূট কৌশলের উদাহরণ দিতে যেয়ে বলেছিলেন, যখন কোনো মামলা দুর্বল থাকে তখন তার আইনজীবীরা যখন অন্য প্রতিপক্ষকে অসংখ্য বই, দলিল, দস্তাবেজ দিয়ে একেবারে ভাসিয়ে দেয়, অপ্রাসঙ্গিক বিষয় নিয়ে আলাপ আলোচনায় মগ্ন হয়, এভাবে সময় ক্ষেপণ করে, ততক্ষণে মামলার দফারফা শেষ হয়ে যায়। সেটা হলো কূটতর্ক। আমি বলছি না মাননীয় আইনমন্ত্রী এখানে জুলাই সনদ বাস্তবায়নের আলোচনার ক্ষেত্রে একই কৌশল নিয়েছেন, কিন্তু প্রশ্ন হলো জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে জাতীয় ঐক্যমত্য প্রতিষ্ঠা হওয়ার পরে এর বাস্তবায়নের আলোচনায় আদৌ এই সকল পলিটিক্যাল ফিলোসফি নিয়ে আলাপ তোলার কোনো যৌক্তিকতা আছে কিনা, এটা বিবেচনার দাবি রাখে। মাননীয় স্পিকার, জুলাই সনদ বাস্তবায়নের আদেশকে প্রশ্নবিদ্ধ করতে অনেকগুলো আইনি প্রশ্ন তুলে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা চলছে, কিন্তু আইনি বিষয়গুলো নিয়ে দুঃখের সাথে বলতে বাধ্য হচ্ছি সরকার তাদের অবস্থান পরিষ্কার করছে না। আমি এখানে সুনির্দিষ্টভাবে কিছু আইনি বিষয়গুলোকে যে নিয়ে আসা হয়েছে সেগুলো উল্লেখ করতে চাই। এগুলার ব্যাপারে সরকারের সুনির্দিষ্ট জবাব চাই। যে সমস্ত প্রশ্নগুলো তোলা হয়েছে, রাষ্ট্রপতির আদেশ আইন হতে পারে কিনা, এটি হলো প্রথম প্রশ্ন। এ বিষয়ে আমি গত 15ই ফেব্রুয়ারিতে বলেছি, 15ই মার্চে আমি দুঃখিত মাননীয় স্পিকার, সংবিধানের 152 অনুচ্ছেদ দেখিয়ে বলেছিলাম রাষ্ট্রপতির আইন সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতির আদেশ সংবিধান অনুযায়ী আইন। আজকেও আমি দেখাবো এটা যে আইন। এরপরে দ্বিতীয় যে বিষয়টি, সেখানে রাষ্ট্রপতির আদেশের এখতিয়ার নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। রাষ্ট্রপতির আদেশ দেওয়ার এখতিয়ার আছে কিনা, কে তাকে এই এখতিয়ার দিল, যদি এখতিয়ার থেকে থাকে কিভাবে দিল। আমাদের এই বিষয়ে পরিষ্কার কথা, রাষ্ট্রপতির আদেশ দেওয়ার এখতিয়ার আছে। এই এখতিয়ার তাদেরকে দিয়েছে জুলাইয়ের গণ অভ্যুত্থান যারা সংগঠিত করেছে সেই আপামর জনসাধারণ। এই জুলাই বিপ্লবের মাধ্যমে, অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে এই এখতিয়ার দেয়া হয়েছে জুলাইয়ের সনদকে বাস্তবায়ন করার জন্য। তৃতীয় যেই আইনি ইস্যুটি এখানে আছে সেটি হলো, কোনো আইনকে আমরা বলছি এখতিয়ার আছে এখানে রাষ্ট্রপতির, আমাদের সম্মানিত সরকার দলীয় সদস্যগণ বলছেন এখতিয়ার নেই, কিন্তু আসলে এটা এখতিয়ার আছে কিনা এখতিয়ার নেই এটা নির্ণয় করার অধিকার কার রয়েছে। সংবিধান এখানে কি বলছে? আমাদের এখানে যেটা বক্তব্য, সংবিধানের 102 নম্বর অনুচ্ছেদে পরিষ্কার বলা হয়েছে শুধুমাত্র হাইকোর্টের এই অধিকার রয়েছে। মাননীয় আইনমন্ত্রীর সেই অধিকার নেই। আমাদের পার্লামেন্ট, এখানে আমরা আইন বানাই, আমাদের আইনটি বিধি বহির্ভূত কিনা এখতিয়ার বহির্ভূত কিনা এটা বলার এখতিয়ার নেই, এটা এখতিয়ার রয়েছে শুধুমাত্র হাইকোর্টের। চতুর্থ যে বিষয়টি আইনি প্রশ্ন, সেটা হলো জুলাই বিপ্লবের মাধ্যমে জনগণের কনস্টিটিউয়েন্ট পাওয়ার, যেই পাওয়ারের আলোকে রাষ্ট্রপতিকে আদেশ দেওয়ার ক্ষমতা দেয়া হয়, 13তম সংশোধনীর মামলায় যে কনস্টিটিউয়েন্ট পাওয়ার জনগণের সাংবিধানিক অধিকারের বিষয়ে নিশ্চিত করা হয়েছে, সেই সাংবিধানিক অধিকারটি জুলাই বিপ্লবের মাধ্যমে ট্রিগার্ড হয়েছিল কিনা, এখানে আমাদের বক্তব্য সেটা হলো সরকারকে আজকে পরিষ্কার করতে হবে জুলাইকে তারা বিপ্লব হিসাবে স্বীকার করেন কিনা। জুলাই যদি বিপ্লব হয়, যেভাবে 13তম সংশোধনীতে কেয়ারটেকার গভর্নমেন্টের আন্দোলনের সময় জনগণের অভিপ্রায়কে কনস্টিটিউয়েন্ট পাওয়ার ট্রিগার করেছিল বলে আদালত রায় দিয়েছে, একইভাবে জুলাইয়ের বিপ্লবের মাধ্যমে জনগণের কনস্টিটিউয়েন্ট পাওয়ার ট্রিগার হয়েছিল বলেও মেনে নিতে হবে। পঞ্চম যেই আইনি প্রশ্নটি রয়েছে, মাননীয় স্পিকার, জুলাইয়ের সনদ বাস্তবায়নের জন্য সংবিধান সংশোধন প্রয়োজন নাকি সংস্কার প্রয়োজন? এক্ষেত্রে আমাদের বক্তব্য হলো
বাংলাদেশে বিদ্যমান সাংবিধানিক যে আইন রয়েছে, যেই ডক্ট্রিন অফ বেসিক ফিচার, যেটা অষ্টম সংশোধনীর মামলায় আমাদের দেশে ইন্ট্রোডিউস করা হয়েছিল এবং পঞ্চম সংশোধনীর মামলায় যেটা আরও বেশি স্ট্যাবলিশড হয়েছে, সেটার আলোকে যে ধরনের সংস্কার আমরা চাচ্ছি জুলাইয়ের সনদের মাধ্যমে, সেই সংস্কার সংবিধান সংশোধনের মাধ্যমে সম্ভব নয়। এজন্য প্রয়োজন সংবিধান সংস্কার। মাননীয় স্পিকার, প্রথম যে বিষয়টি আমি বলেছি উত্তর দেয়া প্রয়োজন, সেটি হলো রাষ্ট্রপতির আদেশ আইন কিনা। মাননীয় স্পিকার, এর মধ্যে 7 মিনিট চলে গেছে। মাননীয় স্পিকার, একটা ঘড়ি আছে, মাননীয় সদস্য ঘড়ি দেখে বক্তব্য দেন। সেটাই দেখছি। 10 মিনিট, 3 মিনিট আছে আপনার। 3.5 মিনিট। মাননীয় স্পিকার, যেটা আমি বলতে চাই, 152 অনুচ্ছেদে বলা হয়েছে আদেশ অবশ্যই আইন। এক্ষেত্রে সরকারের পক্ষ থেকে 3টি অবস্থান আমরা লক্ষ্য করছি। আইনমন্ত্রী 29শে মার্চ তিনি তার একটি সাক্ষাৎকারে একটি জাতীয় দৈনিকে বলেছেন, এই আদেশটি অবিকল আইনের মতো মনে হলেও কোনোটাই সাংবিধানিকভাবে বৈধ আইন নয়। যদি উনি মনে করছেন এটা আইন কিন্তু বৈধ আইন নয়। মাননীয় অ্যাটর্নি জেনারেল, তিনি তখন অ্যাটর্নি জেনারেল হননি, 18 মার্চ একটি জাতীয় দৈনিকে তিনি কলাম লিখে বলেছেন, আদেশ যে আইনের অন্তর্ভুক্ত সে কথা অস্বীকার করার কোনো উপায় নেই। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী 15 মার্চ এই সংসদে দাঁড়িয়ে বলেছেন, এটি না অধ্যাদেশ না আইন, মাঝামাঝি একটি জিনিস। এ বিষয়ে আমি সংক্ষেপে যেটা বলতে চাই, এই আইনের বৈধতা নিয়ে একটি মামলা হয়েছে হাইকোর্টে, সেই মামলায় রুল জারি হয়েছে। একটি মামলায় যখন রুল জারি হয়, কোর্ট তখন প্রকারান্তরে ডিক্লেয়ার করেন প্রিমা ফেসি এটা প্রুভড হয়েছে, এটি ল। কারণ যদি ল না হতো তাহলে এটা চ্যালেঞ্জ করে রিট করার কোনো সুযোগ নেই। কোর্ট যখন এটাকে ল বলে স্বীকার করে নিয়েছেন, আমাদের সংসদ, আমাদের আইনমন্ত্রী, আমাদের কারো পক্ষে কি সেটাকে আইন হিসাবে অস্বীকার করার কোনো সুযোগ আছে কিনা? এখানে রুল জারি হয়েছে, স্টে হয়নি। যদি স্টে না হয়, সংবিধানের যে বাইবেল মনে করা হয় সেই মাহমুদুল ইসলামের বই কনস্টিটিউশনাল ল অফ বাংলাদেশ, এখানে পরিষ্কার বলা হয়েছে, যদি কোথাও রুল জারি করা হয় কিন্তু স্টে না করা হয়, এটাকে স্টিল কনসিডার করা হবে ইন্ট্রাভাইরাস, নট আলট্রাভাইরাস। আলট্রাভাইরাস হলো আইন বহির্ভূত আর ইন্ট্রাভাইরাস হলো আইন সম্মত। সুতরাং এটা মানতে আমরা সবাই বাধ্য। এই আদেশের 10ম অনুচ্ছেদ এবং 12 অনুচ্ছেদকে লঙ্ঘন করে সরকার এবং রাষ্ট্রপতি এই আইনের ব্যত্যয় ঘটিয়েছেন। আইনের শাসনের এখানে ব্যত্যয় ঘটেছে। এখানে দ্বিতীয় যে বিষয়টি রয়েছে, রাষ্ট্রপতির আদেশ দেওয়ার এখতিয়ার আছে কিনা, কে তাকে এখতিয়ার দিল, কিভাবে দিল? এক্ষেত্রে এই সংসদে বলা হয়েছে জনগণের আবেগ দিয়ে রাষ্ট্র চলে না, রাষ্ট্র চলে সংবিধান দিয়ে। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমি বলতে চাই, সংবিধান অনুযায়ী জনগণের আবেগ হলো সংবিধানের বাবা। এটা আমার কথা না। সংবিধানের 7ম অনুচ্ছেদে বলা হয়েছে, জনগণের পরম অভিপ্রায় রূপে এই সংবিধানই দেশের সর্বোচ্চ আইন, প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন। এ নিয়ে যে মামলাটি হয়েছে 13তম সংশোধনীর মামলা, আমার হাতে সময় আছে 30 সেকেন্ড, খুব বেশি বলতে পারবো না। সেখানে তৎকালীন অ্যাটর্নি জেনারেল, আজকের আইনমন্ত্রী বলেছিলেন জনগণের সাংবিধানিক ক্ষমতা কখনো পরিত্যক্ত হয় না, আর এর অবস্থান সংবিধানের উপরে। সেই মামলায় কোর্ট রায় দিয়েছিল, এই যে সংবিধানের উপরে জনগণের সাংবিধানিক ক্ষমতা আছে, এটাকে কোর্টেও চ্যালেঞ্জ করা যাবে না, এটা বিয়ন্ড চ্যালেঞ্জ। এটা নিয়ে মাননীয় স্পিকার, আমাকে আর 1 মিনিট যদি বাড়িয়ে দেন, আমি একটি পয়েন্ট বলেই শেষ করবো। আরও অনেক পয়েন্ট, আইনি পয়েন্ট ছিল কিন্তু বলতে পারছি না। 1 মিনিট বাড়িয়ে দেন। মাননীয় স্পিকার, এটা 2 ঘন্টার মাননীয় সদস্য অভ্যাস খারাপ হয়ে গেছে। 40 বছর ধরে মাননীয় স্পিকার বলে আসছি, সেই জন্য মাননীয় সদস্য 2 ঘন্টার আলোচনা, অলরেডি 45 মিনিট আপনারা বলেছেন। ট্রেজারি বেঞ্চের বক্তা রয়েছে, আবার মাননীয় বিরোধী দলের নেতা আবার বলবেন, আপনাদেরও 3 জন বক্তা এখনো বাকি আছে। সুতরাং আচ্ছা ঠিক আছে, 1 মিনিট আপনি বলেন। মাননীয় স্পিকার, ধন্যবাদ আপনাকে। এই অন্তর্বর্তীকালীন সরকারের বিষয়টি নিয়ে একটি মামলা হয়েছিল
মহসিন রশিদ ভার্সেস বাংলাদেশ, সেখানে কোর্ট ক্যাটাগরিক্যালি বলেছিল দিস গভর্নমেন্ট ইজ ব্যাকড বাই ইনস্ট্রুমেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ ব্যাকড বাই দি উইল অফ দ্য পিপল। সুতরাং এখানে জনগণের রায় ছিল, জনগণের যেই ম্যান্ডেট তারা দিয়েছিল, সেদিন 3টা ম্যান্ডেট দিয়েছিল, সংস্কার, বিচার এবং নির্বাচন। সেই সংস্কারের যে ম্যান্ডেট জনগণ দিয়েছিল তার আলোকেই অন্তর্বর্তীকালীন সরকার প্রেসিডেন্টের মাধ্যমে এই আদেশটি জারি করিয়েছে। সুতরাং এটার এখতিয়ার নিয়ে প্রশ্ন তোলার কোনো অধিকার কারণেই। কেউ যদি এটা বিচার করতে পারেন সেটা হলো বাংলাদেশের হাইকোর্ট। সেই হাইকোর্টে যতক্ষণ পর্যন্ত না এর ব্যাপারে রায় আসছে আমাদেরকে সকলকে এই আইনটি মানতে হবে। আরও অনেক কথা ছিল, বলতে পারলাম না। আপনাকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার এবং সংসদকে। ধন্যবাদ মাননীয় সদস্য। পরবর্তী বক্তা রফিকুল ইসলাম খান, সিরাজগঞ্জ 4, সময় 5 মিনিট। ঘড়ির দিকে তাকিয়ে বক্তব্য রাখবেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ আমার সময় কমায় দেওয়ার জন্য। দুঃখিত। মাননীয় স্পিকার, আমরা কেউই অস্বীকার করি না যে জুলাই বিপ্লব বা জুলাই অভ্যুত্থান যেটাই আমরা বলি, এইটা যে ফেসিবাদ থেকে আমরা সবাই মুক্ত হয়েছি, একথা অস্বীকার করার কারই উপায় নেই। এবং আমরা দীর্ঘ 16 বছর, যদি আমরা 11 সরকার ধরি তাহলে প্রায় 18 বছর এই দেশের মানুষ ফেসিবাদের কবলে ছিল, ফেসিবাদের জুলুম নির্যাতনের শিকার আমরা ছিলাম। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আজকে যিনি সংসদ নেতা, তিনিও সেই 11 সরকারের জুলুম নির্যাতনের শিকার হয়েছিলেন। দীর্ঘ সংগ্রামের পর যখন ফেসিবাদী সরকারের প্রধানমন্ত্রী পলায়ন করে চলে গেলেন বাংলাদেশ থেকে, তখন একটি সাংবিধানিক সংকট দেশে তৈরি হয়েছিল। অন্তর্বর্তীকালীন সরকারের কথা সংবিধানে নাই, তাহলে সরকার গঠিত হলো কিভাবে? খুবই পরিষ্কার, জনগণের অভিপ্রায়ের ভিত্তিতেই, এই আকাঙ্ক্ষার ভিত্তিতেই এই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছিল। তাহলে বোঝা যায় সব জিনিস সব সময় সংবিধান ছাড়াও চলেছে। আজকে যে গণভোটের ব্যাপারে প্রশ্ন তোলা হয়েছে, 77 সালে গণভোট হয়েছে, এরশাদের সময় হয়েছে, 91 সালেও গণভোট হয়েছে, এবং এই কোনো গণভোটের কথাই সংবিধানে ছিল না, কিন্তু গণভোট হয়েছে এবং সেই গণভোট অনুযায়ী কিন্তু আমরা দেখেছি কার্যকরও হয়েছে। কাজে এবারও প্রায় 77 ভাগ মানুষ, 70 ভাগ মানুষ এই জুলাই বিপ্লবের পক্ষে, সংস্কারের পক্ষে তাদের রায় দিয়েছে। আমাদের মাননীয় সরকারি দলের একজন সদস্য বলেছেন যে 51 ভাগ পরিবর্তনের পক্ষে, সংশোধনের পক্ষে মত দিয়েছে। 51 ভাগ শক্তিশালী না 70 ভাগ শক্তিশালী? এটা তো খুব পরিষ্কার, এটা সবাই বুঝবে যে 70 ভাগ অনেক শক্তিশালী। সম্মানিত মাননীয় স্পিকার, আমাদের একজন সরকার দলীয় সদস্য বলছেন আমরা ভারতের সাথে রাইতে মিটিং করি। বাংলাদেশের জনগণ জানে কে কোন দল কারা ভারতের সাথে মিটিং করে, কাদের সাথে আত্মীয়তা, ভারতের কাদের আত্মীয় স্বজন এখন পলায়ন করে ভারতে আছে, এবং আগে কারা যায় ভারতে ছিলেন, এসবই বাংলাদেশের মানুষ জানে। কাজেই এইগুলি বলে আজকে সংবিধান সংস্কারের যে অভিপ্রায় বাংলাদেশের মানুষের রায়, এই রায় থেকে বিরত থাকা আমি সমীচীন বলে মনে করি না। আমরা আজকে যারা এখানে আজকে সরকারি দল এবং বিরোধী দলে ছিলাম, আমরা কিন্তু সবাই এই ফেসিবাদের জুলুম নির্যাতনের শিকার। আজকে সংস্কারের মধ্যে যে কথা বলা হয়েছে, সুপ্রিম কোর্টকে আলাদা সচিবালয়ের মধ্যে, বিচার ব্যবস্থাকে আলাদা সচিবালয়ের মধ্যে নিয়ে যাওয়া। দেখেন, আজকে প্রধান বিচারপতি একজন দলীয় লোক ছিলেন, খায়রুল হক। কেয়ারটেকার সরকারকে লণ্ডভণ্ড করে দেওয়ার কারণেই এই ফেসিবাদী সরকার দীর্ঘায়িত হয়েছে। কাজেই আমরা চাই, সবাই মিলেই চাওয়া উচিত, আমাদের সবার অভিপ্রায় আমাদের এই বাংলাদেশ ভালো চলুক, আমরা সবাই মিলেই এই বাংলাদেশকে আগামী দিনে গড়ে তুলব। কাজেই দেশের প্রয়োজনে, সংবিধান তো কোনো কোরআনের বাণী নয়, কোনো ওহী নয়, জনগণের জন্য সংবিধান, সংবিধানের জন্য জনগণ নয়। কাজেই জনগণের প্রয়োজনে সংবিধান সংস্কার করা কোনোই অসুবিধা থাকার কথা নয়। এজন্য আমি আপনাদের কাছে বিনয়ের সাথে এই অনুরোধ রাখতে চাই, আমরা যারা দেখেন সংবিধানের কথা, আমার খালি বারবার চোখ যেতেছে হলো সময়ের দিকে, ঘড়ির দিকে। আসলে সংবিধানের কথা আমরা বলছি, আমাদের একজন সদস্য বলেছেনও
আমার এখনো স্পষ্ট মনে আছে সংবিধানের কথা বলে আমাদের উপর, বিরোধী দলের উপর যে জুলুম নির্যাতন চালানো হয়েছে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেছিলেন আমরা যদি আবার সুযোগ পাই এই সংবিধানকে ছুঁড়ে ফেলে দেব। উনি তো বলছিলেন, তাহলে কি ওনার কথা কি একেবারেই অমূলক ছিল? শুধু তাই নয়, আমরা সব সময় লক্ষ্য করেছি সরকারে যারাই থাকে তারা সব কিছুকে দলীয়করণ করার চেষ্টা করেন। আমরা আশা করব এখন যারা সরকারে আছেন তারা দলীয়করণ করবেন না। যদি নাই করেন তাহলে আপনাদের সংস্কারের ভয় কেন? সংস্কার করতে আপনাদের অসুবিধা কি? আমরা সবাই মিলে, যেটা প্রয়োজন সবাই মিলে আমরা সংস্কার করে আমরা এই দেশটাকে একটা সুস্থ রাজনীতির দিকে নিয়ে যেতে চাই, যাতে করে আর কোনো ফেসিবাদের জন্ম বাংলাদেশে না হয়, আর ফেসিবাদী কোনো সরকার যেন বাংলাদেশে প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ না পায়। এই পরিবেশটাই তো আমরা সবাই চাচ্ছি। আমার ধারণা আমরাও চাচ্ছি, সরকারি দলও চাচ্ছে। যে ধন্যবাদ মাননীয় সদস্য, ধন্যবাদ। পরবর্তী বক্তা নুরুল ইসলাম, জনাব নুরুল ইসলাম, মাননীয় সদস্য, চাঁপাইগঞ্জ ৩। আপনার সময় 5 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। 5ই আগস্টের গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি। সেই বাংলাদেশের জাতীয় সংসদে আজকে আপনি মাননীয় স্পিকার হিসাবে দায়িত্ব পালন করছেন, আমরা মাননীয় সংসদ সদস্য হিসাবে এখানে সবাই দায়িত্ব পালন করছেন। ফ্যাসিবাদী সরকারের আমলে যেভাবে সংবিধানকে উপজীব্য বানিয়ে আমাদের উপরে নিপীড়নের স্টিম রোলার চালানো হয়েছে, আমরা আবারও সংবিধানকে ঠিক সেইভাবে আমাদের জনগণের সামনে নিয়ে এসে আবারও আমরা নতুন কোনো পদধ্বনি শুনতে পাচ্ছি কি না, আজকে আমাদের তা সামনে আনতে হবে। আমাদের সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া বলেছিলেন, যেদিন এদেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে সেই দিন এই সংবিধান ছুঁড়ে ফেলে দেওয়া হবে। তাহলে আজকে কেন আমরা একই সংবিধানের প্রতি সেই ভালোবাসা আমরা দেখাচ্ছি, বুকে টেনে নিচ্ছি কেন? একটু পরে আমি বলতে চাইব, সংবিধানের যে অংশ আমার জন্য প্রযোজ্য আমি সেটিকে মেনে নিচ্ছি, যেটি আমার জন্য প্রযোজ্য নয় আমি সেটিকে, সংবিধানকে আমরা ইগনোর করছি। সংবিধানের 72-এর 3 অনুচ্ছেদে সংবিধানের মেয়াদকাল হবে 5 বছর। আমরা সংসদের মেয়াদকাল হবে 5 বছর, আমরা 2019 সালে আমাদের নির্বাচন করার কথা, আমরা 2026 সালের নির্বাচন কিভাবে করলাম? তাহলে এটা সংবিধান বিরোধী? তাহলে কি আমরা বলবো যে আমাদের সংবিধান অবৈধ, আমাদের নির্বাচন অবৈধ, আমাদের সরকার অবৈধ, আমাদের প্রধানমন্ত্রী সহ সার্বিক ব্যবস্থাপনাটাই কি অবৈধ বলবো? তাহলে তো আমরাও সে অবৈধ চক্রের মধ্যে আমরা আটকে যাচ্ছি। সংবিধানের 123 অনুচ্ছেদ অনুযায়ী সংসদ ভেঙে যাওয়ার 90 দিনের মধ্যে নির্বাচন হওয়ার কথা ছিল, সেটা কি হয়েছে? সেটা হয় নাই। তাহলে এটি কোন সংবিধানের বলে আমরা নির্বাচন করলাম? মাননীয় স্পিকার, আমি মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের গণভোটের কথা বলতে চাই। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1977 সালের 30শে মে তিনি রেফারেন্ডাম অর্ডিন্যান্স 1977-এর মাধ্যমে গণভোটের আয়োজন করেছিলেন, এবং এই গণভোটকে পরবর্তীতে সংবিধানের 142 ক অনুচ্ছেদে এটাকে সংযোজন করা হয়েছিল। এটি কোন সংবিধানের বলে করা হয়েছিল? তখন তো কোনো সংবিধান ছিল না। মাননীয় স্পিকার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এখানে আছেন, তিনি তার নির্বাচনী প্রচারণায় বলেছিলেন দলীয় প্রার্থীকে ভোট দেওয়ার পাশাপাশি হাঁ ভোটের পক্ষে দয়া করে একটি ভোট দেওয়ার জন্য গণভোটকে তিনি অন করেছিলেন। আজকে কোন কারণে গণভোটকে আমরা অন করছি না, এটি জনগণের মনে প্রশ্ন।
যে সংবিধানকে তারা আমাদের উপরে ছড়ি হিসেবে কাজে লাগিয়ে আমাদের উপরে নির্যাতনের স্টিম রোলার চালিয়েছিলেন, আজকে সেই সংবিধান নিয়ে আমাদের এই যে মাতামাতি, আমরা জুলাই গণঅভ্যুত্থানের যে চেতনা, যে স্পিরিট, সেটিকে প্রকৃত অর্থে যদি আমাদের ধারণ করতে হয়, তাহলে তো উই ওয়ান্ট জাস্টিসকে ধারণ করতে হবে, তাহলে বৈষম্যহীন বাংলাদেশকে ধারণ করতে হবে, তাহলে প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্যকে ধারণ করতে হবে, 2 টার্মের বেশি প্রধানমন্ত্রী থাকবেন এটি ধারণ করতে হবে, 2টি দল, দলীয় দায়িত্ব এবং প্রধানমন্ত্রীর দায়িত্ব এগুলো একজন ব্যক্তির ওপরে থাকবে না, সেটিকে ধারণ করতে হবে। সেই বিষয়গুলোকে ধারণ করে আমরা ফ্যাসিবাদ মুক্ত নতুন বাংলাদেশ যদি প্রতিষ্ঠা করতে চাই, তাহলে অবশ্যই জুলাই আদেশ বাস্তবায়নের মাধ্যমে যে গণভোট হয়েছে সেই গণভোটকে আমাদেরকে ওন করতে হবে এবং সেই গণভোটকে কাজে পরিণত করতে হবে, মেনে নিতে হবে, এর কোনো বিকল্প নাই। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। 1 মিনিট সময় কি পাওয়া যাবে? কনক্লুড করেন মাননীয়। মাননীয় স্পিকার, জুলাই সনদ এবং এর বাস্তবায়ন আদেশের মাধ্যমে গণভোটের ব্যাপারে রাজনৈতিক দলগুলো ঐক্যমত ছিলেন। আজকে নির্বাচন হয়ে যাওয়ার পরে আমরা কেন সরকারি দলের মধ্যে এই ঐক্যমতের ভিন্নতা দেখছি? আজকে এটি একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। এটি সরাসরি জুলাই বিপ্লবের প্রতি অবজ্ঞা, এটি জুলাই বিপ্লবের শহীদদের প্রতি অবজ্ঞা এবং জনগণের যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষার সাথে পরিপূর্ণরূপে সাংঘর্ষিক বলে আমি মনে করি। গণভোটের রায় আমাদেরকে মেনে নিতে হবে। জনগণের অভিপ্রায়ের পরম অভিব্যক্তি রূপে এই সংবিধান প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন। সংবিধানের 7(2) অনুচ্ছেদে পরিষ্কারভাবে বলা হয়েছে, আজকে যে গণভোট অনুষ্ঠিত হয়েছে সেই গণভোটকে মেনে নিয়ে সেই গণভোটের যে সিদ্ধান্ত সেটিকে বাস্তব মাননীয় সদস্যবৃন্দ, এবার আমি বক্তব্য রাখার জন্যে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদকে আহ্বান করছি। মাননীয় মন্ত্রী, আপনার সময় 30 মিনিট, তারপরে যদি লাগে আপনাদের সময়ের মধ্যে অ্যাডজাস্ট করে নেব। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমাদের এখানে উই হ্যাভ মেনি পার্লস ইন আওয়ার স্ট্রিং। অলরেডি একজন বক্তৃতা দিয়েছেন, আরও দিবেন মাননীয় আইনমন্ত্রী। আমি না দিলে অনেক সময় খুশি হয় অনেকে। আমি ভাবছিলাম আমাদের আরও জুয়েলস যারা আছে তাদেরকে আজকে একটা একটা করে প্রকাশিত করব। মাননীয় স্পিকার, অনেক ধন্যবাদ আপনাকে। আমি মাঝে মধ্যে আজকে একটু দেখব, কারণ রেকর্ডের ব্যাপার অনেক কিছু এখানে উত্থাপিত হয়েছে। আমাদের মাননীয় বিরোধী দলের অনেক বিজ্ঞ সদস্য, ব্যারিস্টার্স, অ্যাডভোকেটস যারা আইন কানুন সংবিধান উদ্ধৃত করেছেন, মজবুরিতে আমাকেও কিছু কিছু জবাব দিতে হবে। আজকে যে নোটিশটা মাননীয় বিরোধী দলীয় নেতা মুলতবি প্রস্তাবের জন্য উত্থাপন করেছেন, লিখিত কাগজটা আমার কাছে আছে। এখানে জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025, আদেশ নম্বর 1/2025, আমি পড়ছি ওনারটা। এর অনুচ্ছেদ 10 অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান প্রসঙ্গে, এটাই হচ্ছে আজকের ফ্যাক্ট ইন ইস্যু, আলোচ্য বিষয়। তা আসি, এই 10 অনুচ্ছেদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশের কি? সেটা হচ্ছে পরিষদের অধিবেশন আহ্বান, কোরাম, ভোটদান ইত্যাদি সংসদ নির্বাচনের ফল ঘোষিত হইবার 30 পঞ্জিকা দিবসের মধ্যে যেই পদ্ধতিতে জাতীয় সংসদের প্রথম অধিবেশন আহ্বান করা হইবে, অনুরূপ পদ্ধতিতে পরিষদের প্রথম অধিবেশন আহ্বান করা হইবে। এটা একটি আদেশ। তাদের বক্তব্য অনুযায়ী এই পরিষদের অধিবেশন কেন রাষ্ট্রপতি আহ্বান করলেন না?
এবার সংবিধানে আসি। আর্টিকেল 72 অনুসারে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী, লিখিত পরামর্শ অনুযায়ী সংসদের অধিবেশন, প্রথম অধিবেশন, সময় স্থান নির্ধারণ করে প্রজ্ঞাপন করেছেন। আর্টিকেল 73 অনুসারে তার ভাষণ দেওয়ার কথা, তিনি এখানে ভাষণ দিয়েছেন। আমাদের মাননীয় বিরোধী দলের সদস্যগণ তার ভাষণ শুনতে চান নাই, ওয়াকআউট করেছেন, ভালো কথা, কিন্তু তার ভাষণের উপর আলোচনা করছেন এবং 50 ঘন্টা আলোচনা হবে ইনশাআল্লাহ। মাননীয় মহামান্য রাষ্ট্রপতির কাছে সংবিধান অনুযায়ী আমাদের কোনো কোনো সদস্য এখানে আছেন, উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন। সংবিধান তখন ভালো ছিল, রাষ্ট্রপতিও তখন ভালো ছিল, কিন্তু ভাষণের দিন উনি মনোপুত হলেন না আর কি। যাই হোক, এখন এই আদেশটা নিয়ে যে আমরা আলোচনা করব, আদেশের অনুবলে যে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন কেন আহ্বান করা হবে না তার উপর যে আলোচনা করব, আদেশটা কি, কিছু কিছু জবাবের মধ্যে চলে আসবে। মাননীয় বিরোধী দলের একজন সদস্য বলেছেন এই আদেশটা বৈধ আইন। এইখানেই হচ্ছে বিতর্কটা। এই আদেশটা বৈধ আইন না। রাষ্ট্রপতি আদেশ জারি করতে পারতেন, পাস্ট টেন্স। 1971 সালের 26শে মার্চের পরের থেকে বাংলাদেশের সংবিধান প্রণীত হওয়ার আগ পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র অনুযায়ী এবং সেই অনুযায়ী লস কন্টিনিউয়ান্স এনফোর্সমেন্ট অর্ডার 1971 10th এপ্রিল এবং দি বাংলাদেশ কনস্টিটিউশন প্রভিশনাল কনস্টিটিউশন অর্ডার 1972 এই অনুসারে রাষ্ট্র পরিচালিত হয়েছে। রাষ্ট্রপতি অর্ডার জারি করেছেন, রাষ্ট্রপতির অর্ডার অনুসারে নবগঠিত রাষ্ট্র পরিচালিত হয়েছে। আদেশগুলো সবগুলোকে বৈধতা দিয়ে সংবিধানের প্রথম এবং চতুর্থ তফসিলে বৈধতা দেওয়া হয়েছে, কন্টিনিউশন হয়েছে। আমি সেই আদেশকে বৈধ আদেশ মনে করি। যে হাইকোর্টের আদেশ, যে রুলিংয়ের কথা বললেন, সেই আদেশগুলোকে আইনে পরিণত আইন বলে স্ট্যাটাস দেওয়া হয়েছে। অবশ্যই আর্টিকেল 152 অনুসারে একটা হচ্ছে ল, আরেকটা হচ্ছে এক্সিস্টিং লস। আইন এবং প্রচলিত আইন দুই জায়গাতেই আদেশ হচ্ছে বৈধ আইন। অন্যান্য প্রথা, রুলস সব কিছু বৈধ আইন, আদেশও আইন। কিন্তু এই আদেশ ছিল, কিন্তু আদেশ জারি করার ক্ষমতা 1973 সালের 7ই এপ্রিলের পর রাষ্ট্রপতির আর রইল না। চতুর্থ তফসিলের, সংবিধানের চতুর্থ তফসিলের ধারা 3 সাবসেকশন 2 সাবসেকশন 3 অনুসারে যে সমস্ত আদেশ জারি হয়েছিল সেটা বৈধ, এবং যে সমস্ত আদেশ জারি হয়েছে সেটা পরে রাষ্ট্রপতি বাংলাদেশে প্রণীত সংবিধানের সাথে সামঞ্জস্যপূর্ণতা দেওয়ার জন্য সেটা আদেশ সংশোধনও করার ক্ষমতা দেয়া হয়েছে। এবং সেখানে আপনি দেখবেন 2 বছরের টাইম লিমিট করে দেওয়া হয়েছিল। আমি দেখে বললে ভালো বলি না, সেই জন্য এমনি বলি। তো সেই জায়গায় 2 বছরের সময়সীমা 1974 সালের একটা দিবসে শেষ হয়, সেটা আমি পরে বলবো, এখানে দেখে বলতে হবে। কিন্তু চতুর্থ তফসিলের ধারা 17 সাবসেকশন 2 লাস্ট প্যারাগ্রাফ অনুসারে বাংলাদেশের রাষ্ট্রপতির আর আদেশ জারির ক্ষমতা রইল না। তারপরে দেখে নিতে পারেন। তারপরে রাষ্ট্রপতি আদেশ জারি করলেন কিভাবে, সেটাই হচ্ছে আজকের ফ্যাক্টিং ইস্যু। যেই আদেশের জন্মই বৈধ হলো না, সেই আদেশ হবে ভয়েড অ্যাব ইনিশিও লিগ্যাল ল্যাঙ্গুয়েজ, সূচনা থেকেই অবৈধ। এইবার বক্তৃতায় আসি। মাননীয় স্পিকার, এই আদেশটা রাষ্ট্রপতির অধ্যাদেশ না হওয়ার কারণে 133টি অধ্যাদেশ উপস্থাপন করা হলেও সংসদের প্রথম দিনে এই আদেশটা উপস্থাপন করা হলো না, কারণ এটা না হয় অধ্যাদেশ না হয় আইন। আমি সেজন্য বলেছিলাম এটা হয়তো কোনো নিউট্রাল জেন্ডার হতে পারে। এনিওয়ে, এই আদেশটি অন্তর্বর্তীকালীন সরকারের অন্তহীন একটি প্রতারণার দলিল। এটা আমি আজকে আবার পুনরুচ্চারণ করছি। এই আদেশের 10 ধারা অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদের যে অধিবেশন আহ্বান করার কথা আমাদের মাননীয় বিরোধী দলীয় নেতা উত্থাপন করেছেন,
সেইটা ফ্যাক্ট ইস্যু সম্পর্কে আমি আজকে বলে ফেললাম। এখন রাষ্ট্রপতি যে রাষ্ট্রপতি 72 অনুচ্ছেদ অনুসারে যে সংবিধানের নির্দেশ বিধান অনুসারে প্রধানমন্ত্রীর লিখিত পরামর্শ অনুযায়ী এই মহান জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেছেন, স্থান এবং সময় নির্ধারণ করেছেন, সেটাও বলেছি। কিন্তু সংবিধান সংস্কার পরিষদের কি কোনো অস্তিত্ব এখন আছে যে রাষ্ট্রপতি কোন বিধান বলে এই অধিবেশন আহ্বান করবেন? এই আদেশ, যে আদেশটা ভয়েড অ্যাব ইনিশিও, সেই অনুবলে কি রাষ্ট্রপতি কোনো ক্ষমতাপ্রাপ্ত হলেন? হ্যাঁ, যদি আমরা এখানে সবাই সম্মত হতাম, সংবিধান সংশোধন হয়ে যেত, সেখানে রাষ্ট্রপতিকে ক্ষমতা দেয়া হতো এবং রাষ্ট্রপতি সেই অনুসারে সংবিধান সংস্কার পরিষদের গঠন করতেন। সংবিধানে আসতো, ফর্ম আসতো তৃতীয় তফসিলে 148-এর বিধান অনুসারে, সেই ফর্ম অনুসারে যিনি শপথ পরিচালনা করতে পারতেন তিনি, তার নির্ধারণ হতো, সেটি স্পিকার হোক, রাষ্ট্রপতি হোক বা প্রধান নির্বাচন কমিশনার হোক, তারপরে সেই প্রশ্ন আসতে পারত। এখন যেই সংবিধানের 4th তফসিলের 3য় দফা সাবসেকশন 2, সাবসেকশন 3 এবং 17 দফার লাস্ট প্যারাগ্রাফ সাবসেকশন 2 আমি উদ্ধৃত করলাম, সেটা দয়া করে সবাই দেখতে পারেন। এখন কথা হলো, মাননীয় স্পিকার, এই আদেশটার অনুবলে আমরা যেটা এখানে দাবি করছি সেটা তো একটা অবৈধ আদেশ, ভয়েড অ্যাব ইনিশিও। কিন্তু আমরা যদি সংবিধান সংশোধন চাই, তাহলে সেই সংবিধান সংশোধন জাতির কাছে আজকে আমি পরিষ্কারভাবে প্রকাশ করতে চাই। একটা বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে সারা জাতির মধ্যে যে বিএনপি সংস্কার চায় না। বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে বিএনপি জুলাই জাতীয় সনদ মানে না। কিন্তু যেটা নিয়ে বিতর্ক হচ্ছে সেটা হচ্ছে জুলাই জাতীয় সনদ উইদিন ব্র্যাকেট সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ, অর্থাৎ জুলাই আদেশ। আমরা তো আছি জুলাই জাতীয় সনদে, যেটা জাতির সামনে সবাই স্বাক্ষর করেছি সেটাই। এবং এই জুলাই জাতীয় সনদের 2025-এর ঐতিহাসিকভাবে যেটা স্বাক্ষরিত হয়েছে, বাংলাদেশের সকল রাজনৈতিক দলের, গণতান্ত্রিক রাজনৈতিক দলের ফেসিবাদী বাদে, যেটা রাজনৈতিক সমঝোতার দলিল হিসাবে স্বাক্ষরিত হয়েছে, এই দলিলের প্রত্যেকটি অক্ষর, শব্দ, বাক্য আমরা ধারণ করি এবং প্রতিপালন করি। প্রশ্ন উঠেছে যে আমরা এই আদেশের অনুবলে কেন আমরা গণভোট যেটা অনুষ্ঠিত হয়েছে সেটা মানছি না। আসেন, গণভোট অনুষ্ঠিত হয়েছে, এই গণভোটের প্রস্তাবক তো আমরা ছিলাম। আমি প্রস্তাব দিয়েছিলাম বিএনপির পক্ষে যে অন্যান্য রাজনৈতিক দল জুলাই জাতীয় সনদ যখন স্বাক্ষরিত হবে, তখনও হয়নি, সেটার আইনি ভিত্তি দেওয়ার জন্য সবাই একটা দাবি উত্থাপন করলেন। বললাম হ্যাঁ, জনগণের সম্মতি নেওয়া যায়। এই জুলাই জাতীয় সনদের পক্ষে জনগণ আছে কি নাই? কারণ এই জুলাই জাতীয় সনদের 2টা ভাগ। প্রথম ভাগ হচ্ছে সংবিধান সংশোধন সাপেক্ষে আমরা সংস্কারের বিষয়সমূহ এখানে বলা আছে 1 থেকে 47 সংবিধান সংশোধন সাপেক্ষে সংস্কারের বিষয়সমূহ লেখাই আছে। সংবিধান সংশোধন সাপেক্ষে সংস্কারের বিষয়সমূহ যদি এই জুলাই সনদের পক্ষে জনগণ হ্যাঁ বলে, তাহলে পরে আমরা সংবিধান সংশোধন করতে পারব সেই 47টা বিষয়ে, উইথ নোট অফ ডিসেন্ট। প্রত্যেকটা নোট অফ ডিসেন্টে বলা আছে যে সমস্ত রাজনৈতিক দল বা জোট তাদের নির্বাচনী ইশতেহার উল্লেখপূর্বক যদি জনগণের ম্যান্ডেট লাভ করে, তাহলে তারা সেই মতে ব্যবস্থা গ্রহণ করতে পারবে। আগামী কালকে অথবা পরশু সম্ভবত আরেকটি মুলতবি নোটিশের উপরে আমরা আলোচনা করতে চাইব। আমরা দিচ্ছি না, বেসরকারি সদস্যরা দিচ্ছে। সেখানে এই জুলাই জাতীয় সনদের প্রত্যেকটি ধারা উপধারা কি কি আছে সেই বিষয়ে কথা হবে, প্রতিশ্রুতি বিষয়ে। আমি আজকে ওখানে বিস্তারিত যাব না। এটার দ্বিতীয় ভাগ হচ্ছে যে সমস্ত সংস্কারের বিষয়ে আমরা একমত হয়েছি
সেই বিষয়ের মধ্যে কিছু আইন আছে, সংশোধন করতে হবে, কানুন আছে, বিধি আছে, বিধান আছে, সেটার জন্য সংবিধান সংশোধনের প্রয়োজন হয় নাই বিধায় ইন্টারিম গভর্নমেন্ট অনেক অধ্যাদেশের মাধ্যমে সেগুলো সংশোধন করেছেন, এক্সিকিউটিভ অর্ডারের মাধ্যমেও করেছেন। আমরা এগ্রিড হয়েছি, তবে সেই সমস্ত অধ্যাদেশগুলো বিধান মতে বাংলাদেশের নির্বাচিত জাতীয় সংসদে উত্থাপন করতে হয়েছে। আর্টিকেল 93 অনুসারে আইনমন্ত্রী সেটা করেছেন। And this is the supremacy of the parliament, and this is the sovereignty of the people, and this is the sovereign house of the nation. এই sovereign হাউসের ক্ষমতা হচ্ছে, এখতিয়ার হচ্ছে রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করতে পারলেও ইন বিটুইন টু সেশনস সেটা এই মহান সংসদে পাশ করে নিতে হবে উইদিন 30 days। এটাই হচ্ছে সার্বভৌম পার্লামেন্টের সার্বভৌমত্ব। মাননীয় স্পিকার, আমরা এখন যদি এটার পোস্টমর্টম করতে চাই, রাষ্ট্রপতির এই আদেশ কেন অবৈধ তার যুক্তিসমূহ একটু বলি। 7ই এপ্রিল 1973, আগে যেটা বলছিলাম, এই তারিখ থেকে বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ বৈঠক অনুষ্ঠিত হওয়ার পর রাষ্ট্রপতির আদেশ জারির ক্ষমতা রহিত করা হইল সংবিধানের 4th তফসিলের 17 দফার 2 দফা, লাস্ট প্যারা। রাষ্ট্রপতির কোনো আদেশ এবং অধ্যাদেশ দ্বারা পরবর্তী সংসদের সার্বভৌম এখতিয়ারকে খর্ব করতে পারেন না। কেন পারেন না? আর্টিকেল 7, রাষ্ট্রের সকল ক্ষমতার মালিক জনগণ, এবং সেই জনগণের সার্বভৌমত্ব এখতিয়ার প্রয়োগের মাধ্যমে এই সংবিধান হচ্ছে সর্বোচ্চ আইন। এনি লস ইনকনসিস্টেন্ট টু দি কনস্টিটিউশন will be buoyed, is buoyed, shall be buoyed to the extent of the inconsistency. এটাই হচ্ছে supremacy of the constitution, supremacy of the house, supremacy of the people of the country। সেই 7 অনুচ্ছেদ বলে কথা বলছি। এই 7 অনুচ্ছেদে 2টা ধারা যুক্ত করেছিল ফ্যাসিস্ট হাসিনা, 7A and 7B, যেগুলা আনকনস্টিটিউশনাল ডিক্লেয়ার হয়েছে, নাল অ্যান্ড ভয়েড হয়েছে, হ্যাঁ, আল্ট্রা ভায়ার্স কনস্টিটিউশন ডিক্লেয়ার হয়েছে, বলা হয়েছে নন এস্ট, মানে ইট ওয়াজ নট দেয়ার। ভার্ডিক্ট হাইকোর্টের এখনো পর্যন্ত আপিল হয়নি। أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وابعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة
إنك لا تخلف الميعاد হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, আর তাকে অধিষ্ঠিত করো শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছ। কিয়ামত দিবসে তার সুপারিশ। এগুলো সবকিছু হচ্ছে এখতিয়ার বহির্ভূত। যারাই করেছে, ইন্টারিম গভর্নমেন্ট করেছে, কনস্টিটিউশন ভায়োলেশন করেছে, অথচ সেই কনস্টিটিউশন অধীনেই তো তারা শপথ গ্রহণ করেছে। সে রাষ্ট্রপতি করতেই পারে না, এখতিয়ারটা কোথায়? তারপরে আসে এখন বাইন্ডিং করতে পারে, অধিকার ক্ষুণ্ণ করতে পারে, হ্যাঁ করতে পারে। আমরা এখানে এমন কোন আইন এখন সংবিধান আনতে পারবো না যে পরবর্তী পার্লামেন্টের সংসদ সদস্যরা এই করতে পারবে না, নো। যার জন্য সংবিধানের ফ্যাসিস্ট সরকার আরোপিত 7A and B নাল এন্ড ভয়েড ঘোষণা করা হয়েছে। আল্টাবায়ার্স দ্য কনস্টিটিউশন ঘোষণা করা হয়েছে, বলা হয়েছে নন এস্ট, এটা ছিলই না। এখন আসেন যে দফা 7, 180 দিনের ভিতরে সংবিধান সংস্কার সম্পন্ন করার যে বিধান করা হয়েছে, যেই সংস্কার পরিষদের অস্তিত্বই নাই, সেই সংস্কার পরিষদের এখতিয়ার এখানে ডিক্লেয়ার করা হয়েছে যে 180 দিনের ভিতরে এই আদেশে যা যা আছে সব করবেন। আদেশটার মধ্যে মাননীয় স্পিকার যে সমস্ত তফসিল দেয়া হয়েছে, 30টা তফসিল দেয়া হয়েছে। এই তফসিলের মধ্যে আদেশটা দেখলাম, আমি তো মনে করছিলাম 48টাই তফসিল এখানে ধরিয়ে দেবে, পক্ষে 47টা। বলছে জুলাই জাতীয় সনদ 2025-এ যে সকল বিষয়ে ঐক্যমত হয়েছে ঐক্যমত হয়েছে উইথ নোট অফ ডিসেন্ট। কিন্তু এখানে নোট অফ ডিসেন্টের প্রশ্নটা কোথায়? এখানে নোট অফ ডিসেন্টের অংশটা কোথায়? আপনি প্রস্তাবটা করলেন আর নোট অফ ডিসেন্ট সহ যেভাবে আমরা ঐক্যমত হয়েছে সেটা লিখলেন না। তার মানে এটা হচ্ছে একটা জাতীয় প্রতারণার দলিল। এখানে বলছে দফা 4 অনুযায়ী গণভোটের ব্যালটে উত্থাপিত 4টি প্রশ্নের প্রত্যেকটিতে আপনি আলাদাভাবে হ্যাঁ অথবা না দেওয়ার বিধান, এই হ্যাঁ অথবা না দেওয়ার বিধান এইটা সংবিধান সংশোধনের প্রশ্ন জড়িত, এই পার্লামেন্টের সার্বভৌমত্ব লঙ্ঘনের সাথে জড়িত। সেই প্রশ্নই আপনি গণভোটে দিতে পারেন। যদি দিয়েও থাকেন 4টা গণভোটের প্রশ্ন, আমাকে কেন বাধ্য করা হলো একটা জবাব দিতে হবে হ্যাঁ অথবা না? বলা হচ্ছে যে তুমি এখানে 3টা শরবতের বোতল আছে, তবে এই কুইনেনটাও তোমাকে খাইতে হবে। মা ছেলেকে ট্যাবলেট খাওয়াতে পারছে না বেশি তিতা, তো কলা খায় ছেলে, কলার ভিতরে কুইনেনটা ঢুকাই দিল ছেলে, এবং খাওয়ার সময় দেখলো এটা তিতা তিতা লাগে, তার ওটা দূর করে বাইর করে ফেলাই দিল। এই কোন আইনকে আপনি জাতিকে এইভাবে বাধ্য করে খাওয়াইতে পারেন? 3টা প্রশ্নের সাথে জুলাই জাতীয় সনদের মিল আছে। আমরা গণভোট চেয়েছিলাম এই জুলাই জাতীয় সনদের ভিত্তিতে, সবাই সম্মত হয়েছিল। ইন্টারিম গভর্নমেন্ট, অস্থায়ী গভর্নমেন্ট, তত্ত্বাবধায়ক সরকারের মতো মৌলিক কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার রাখে না। তারা কিভাবে একটা অবৈধ আদেশ জারি করে রাষ্ট্রপতিকে দিয়ে? আমি মহামান্য রাষ্ট্রপতির সাথে তখন কথা বলেছিলাম যে মহামান্য রাষ্ট্রপতি, আপনি কি আদেশ জারি করতে পারেন? বলে আমি তো পারি না, কিন্তু আমাকে পারাচ্ছে। তা এখন রাজহংসকে জোরপূর্বক স্বর্ণের ডিম পারতে বাধ্য করার মতো ঘটনা। যাই হোক, এখন সেটা অবৈধ ডিম্ব হয়েছে। এখন সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণের পর দফা 8 অনুসারে ওই আদেশেরই অস্তিত্বহীন সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়ার কোনো বিধান না থাকার পরেও একজন মাননীয় ব্যারিস্টার সদস্য বলেছেন, না, আমার মাননীয় সদস্য বোধহয় ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, এই সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়ার ফর্মটা আমি পটুয়াখালী থেকে আনি নাই,
এখানে কে সাপ্লাই করলো? আমি একমত, প্রধান নির্বাচন কমিশনারের অফিস থেকে এই ফর্ম এখানে জাতীয় সংসদে দেওয়ার এখতিয়ার প্রধান নির্বাচন কমিশনার নাই। তিনি শপথ নিয়েছেন তফসিল 148 অনুচ্ছেদের অনুবলে তফসিল 3-এ সংবিধান সংরক্ষণের জন্য তিনি শপথ নিয়েছেন। তিনি শপথ ভঙ্গ করেছেন, সংবিধান লঙ্ঘন করেছেন। কেউ একজন সিভিল রাইট হিসেবে মামলাও করেছে, ওখানে পক্ষভুক্ত করে নাই নির্বাচন কমিশনকে, কিন্তু বার্ডিক যদি আসে নির্বাচন কমিশন যে এটা ভায়োলেট করেছে আসবে। আমি মাননীয় প্রধান নির্বাচন কমিশনারকে এখানে বলা ঠিক না, যেহেতু উনি অনুপস্থিত, এটা বিধান নাই, সেজন্য ঘুরিয়ে বলছি, প্রশ্ন করতে পারতাম, করছি না, যে আপনি সংবিধান সংরক্ষণের জন্য শপথ নিয়েছেন, এই ফর্ম আপনাকে দাখিল করা জাতীয় সংসদের সচিবের কাছে পৌঁছে দেওয়ার কি এখতিয়ার কে দিয়েছে, কোন আইন বলে দিয়েছে? জাতীয় সংসদের সচিব এখানে উপস্থিত আছে বলতে পারি, ভায়োলেশন তো হবে না। তিনি সেই ফর্মটা আমাদের কাছেও পাঠালেন, ওনাদের কাছেও পাঠালেন। আমরা তখন আমাদের নেতৃবৃন্দ মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আলাপ করে বললাম, আমরা তো আজকে শপথ নিতে যাব, এখানে তো 2বার শপথ নিতে হবে, দেখা যাচ্ছে প্রথমবার শপথ নেওয়ার পরে দ্বিতীয়বার শপথ নিলে তো আগেরটা ভায়োলেশন হয়ে যাবে, এখন কি করবেন? বলে যে আমি তো এমপি হিসাবে নির্বাচিত হয়েছি, ব্যালটের মধ্যে একটা ধানের শীষ ছিল, আর একটা কোদাল মার্কা ছিল, আর একটা কি কি যেন ছিল, দাড়ির পাল্লা ছিল। আপনার খুশি হয়েছেন? ঠিক আছে, দাড়ির পাল্লাও ছিল, আচ্ছা শাপলাও ছিল না? ওনার আসনে শাপলা দাঁড়ায় নাই, ওনার আসনে শাপলা কুলি দাঁড়ায় নাই, ঢাকা 17-তে ছিল না, সেজন্য উনি না ওনার আসনে দাঁড়ায় না, ঢাকা 17-তে দাঁড়ায়। আপনাদের একজন ডাক্তার সাহেব দাঁড়াইছে এবং ওনার পরিচয় দিচ্ছে যে আমি তারেক রহমানের বিরুদ্ধে ইলেকশন করতেছি, জানো না? বলছি তো উনি বললেন যে ব্যালটে তো এখানে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে আলাদা কোনো ব্যালট ছিল না। ব্যালট ছিল না, ভাই সব ব্যালট ছিল না। বলে যে এখানে এমপি নির্বাচিত হওয়ার জন্য কনস্টিটিউশনাল ম্যান্ডেট হিসেবে নির্বাচন কমিশন সংসদ সদস্যদের নির্বাচনে একটা ব্যালট দিয়েছে, সেখানে আমরা সিলটিল দিয়েছি। আর একটা গণভোটের ব্যালট ছিল যে সংস্কার চাই কি চাই না, হ্যাঁ ওখানে হ্যাঁ না দিবে, জবরদস্তি দিয়েছে, দিল। 3টার মধ্যে ঠিক আছে, 1টার মধ্যে ঠিক নাই, 4টা প্রশ্নের মধ্যে। তো সেইটা তো আর নির্বাচিত হয় নাই, সেটা হচ্ছে জুলাই জাতীয় সনদের পক্ষে আছে কি নাই। তো জুলাই জাতীয় সনদের পক্ষে তো আমরা আছি, সারা জাতি আছে, সেটা দিয়ে তো সংস্কার পরিষদের কোনো সদস্য এখানে নির্বাচিত হয় নাই। শপথ নিবেন কিভাবে? এই যে মাননীয় সদস্য গ্যাজেট নোটিফিকেশন দেখাচ্ছে, আমি তো গ্যাজেট নোটিফিকেশন দেখতে দেখতে এই 70-এর কাছাকাছি আসছি, কোনটা গ্যাজেট আর কোনটা আইন সেটাই এখন বর্ণনা করছি। এখন সার্বভৌম জাতীয় সংসদের নির্বাচিত সদস্যগণ কিভাবে নির্বাচিত? সার্বভৌম জনগণের এখতিয়ার অনুসারে তাদের প্রতিনিধি হিসাবে তারা নির্বাচিত করেছে এই সার্বভৌম জাতীয় সংসদে প্রেরণ করার জন্য। আমরা ব্যক্তিগতভাবে কেউ সার্বভৌম নই, কিন্তু এই হাউস বাংলাদেশের একমাত্র হাউস যেটা সুভারেন, যেখানে যেই আলোচনায় আপনি করবেন এটা আদালতে নেওয়া যাবে না। এটাই হচ্ছে সার্বভৌমত্বের প্রকাশ। জনগণের সার্বভৌমত্ব, জনগণ জনপ্রতিনিধি নির্বাচিত করে সাংবিধানিক ভোটের মাধ্যমে আমাদের এখানে পাঠাইছে। আর একটা ভোট যেটা গণভোট হয়েছে সেটা সংস্কারের পক্ষে আছে কি না, হ্যাঁ অথবা না বলে। আমার এই এখতিয়ার সংসদ সদস্য হিসেবে, এই সার্বভৌম সংসদের এখতিয়ার কি একটা গণভোটের সংস্কারের হ্যাঁ অথবা না দিয়ে 70%-এর কথা যেটা বলছে সেটা কি ভায়োলেট করা যায়? তারা তো বলেছে আপনি সংস্কার চান কি চান না, চেয়েছে, আমরা তো সংস্কার চাই, কিন্তু কিসের ভিত্তিতে চাই? যেটা রাজনৈতিক সমঝোতার দলিল হিসাবে জুলাই জাতীয় সনদ 2025 ভবিষ্যতের পথরেখা যেটা স্বাক্ষরিত হয়েছে ঐতিহাসিকভাবে, সেটার ভিত্তিতে সংস্কার চাই। আর প্রশ্ন উঠতে পারে গণভোট এবং তার ফলাফলের কি হবে?
বলে ফেললাম। অসাংবিধানিক আদেশের অনুবলে বেআইনি কোনো আদেশের মাধ্যমে কোনো কিছুই বৈধতা পেতে পারে না মাননীয় স্পিকার। এই উক্ত জুলাই জাতীয় সনদ, সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025 এবং গণভোট অধ্যাদেশ 2025, এই দুইটারই বৈধতা উচ্চ আদালতে চ্যালেঞ্জ করা হয়েছে, যা বিচারাধীন এবং রুল জারি হয়েছে বলে শুনলাম। অতএব বিচারাধীন বিষয়ে পার্লামেন্টে বিতর্ক হবে কি হবে না সেটা আলাদা বিতর্ক হতে পারে, এই বিতর্ক এখানে হবে কি হবে না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এই স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদ 2025 এর প্রতিটি অক্ষর, শব্দ, বাক্যকে ধারণ করে বাস্তবায়নের জন্য জাতির কাছে আমরা অঙ্গীকারাবদ্ধ। আমরা জুলাই জাতীয় সনদের আলোকে জুলাই ছাত্র গণ অভ্যুত্থানের 2024-এর শহীদের আকাঙ্ক্ষা এবং জাতির প্রত্যাশা পূরণের প্রতিশ্রুতিবদ্ধ। এদেশের জনগণ বিএনপির নির্বাচনী ইশতেহার সমর্থন করে শতকরা 51% ভোট দিয়ে তাদের ম্যান্ডেট দিয়েছে বিএনপিকে। কিন্তু আমরা সরকারি দল, বিরোধী দল সবাইকে নিয়ে এই মহান জাতীয় সংসদে সমঝোতার ভিত্তিতে আলাপ আলোচনার মধ্য দিয়ে সংবিধানের গণতান্ত্রিক সংশোধনী আনতে চাই। বাংলাদেশের মানুষের বিশাল জনপ্রত্যাশার প্রতি আমরা সকলেই দায়বদ্ধ। আমি এখন কনক্লুড করব, এরপরে পলিটিক্যাল বক্তব্য আমি দেব না, কারণ সময় বোধহয় বেশি নাই। হ্যাঁ, আচ্ছা, 1 মিনিট সময় আছে আপনার। ঠিক আছে, আমি 1 মিনিটে, আপনারা একেবারে না বললেও ভালো, তাই আমি আহ্বান জানাচ্ছি মাননীয় স্পিকার, আসুন আমরা সংবিধানের গণতান্ত্রিক সংস্কারের মাধ্যমে, সংশোধনের মাধ্যমে রাষ্ট্র কাঠামো মেরামতের ঐতিহাসিক অঙ্গীকার প্রতিপালন করি। সেজন্য আমি আজকে এই মহান জাতীয় সংসদে প্রস্তাব রাখছি অন বিহাফ অফ আওয়ার লিডার অফ দি হাউস। জাতীয় সংসদে প্রতিনিধিত্বকারী সকল রাজনৈতিক দলের এবং স্বতন্ত্র সদস্যদের সমন্বয়ে সংবিধান সংশোধনের জন্য একটি সংসদীয় বিশেষ কমিটি গঠন করি এবং উক্ত কমিটিতে আমরা সকলে মিলে আলাপ আলোচনা করে সমঝোতার মাধ্যমে জনপ্রত্যাশিত সংবিধান সংশোধনী বিল এই মহান জাতীয় সংসদে উত্থাপন করি এবং সেটা সমঝোতার মাধ্যমে আমরা গ্রহণ করি। আমার সময় শেষ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। এখন আমি বিরোধী দলের নেতা তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমার বক্তব্যের হায়াত কতটুকু হবে? আপনাকে সময় দেই। আপনাদের বিরোধী দল থেকে ইতিমধ্যে 56 মিনিট বলেছেন। তো আমি প্রথমে চেয়েছিলাম যে 1 ঘন্টা 1 ঘন্টা করে 2 ঘন্টা হোক, তবে আপনাদেরকে কিছু সময় বেশি দেবো, আমি আগেই যেহেতু বলেছি। খুব ভালো হয় যদি আপনি 10 মিনিটে শেষ করে দেন। বোধহয় কষ্ট হবে আমার জন্য। আচ্ছা, আপনাকে কষ্ট দিতে চাই না। থ্যাংক ইউ সো মাচ। মাননীয় স্পিকার, আমি পুরা সময়টা জুড়ে সমস্ত মাননীয় সংসদ সদস্য যারা বক্তব্য রেখেছেন তাদেরকে সম্মানের সাথে অনুধাবন করার চেষ্টা করেছি। দেশ এবং জাতির জন্য সংবিধান এবং এই সংসদ, আমরা কে ট্রেজারি বেঞ্চে আর কে অপোজিশন বেঞ্চে, এগুলা কোনো পার্মানেন্ট জিনিস না। এই স্বাধীন বাংলাদেশেই কিছু দল তারা ওখানে বসতেন, আজকে তারা কোথাও নেই। আবার এখানে যারা বসতেন, মাঝে মধ্যে ওখানেও বসতেন, আজকে তারা এখানে বসা আছে। এটাই গণতন্ত্রের সৌন্দর্য। আমরা দলের অভিপ্রায় নয়, জনগণের অভিপ্রায়টাকেই আমরা সম্মান দিয়ে এখানে এসেছি এবং এই প্রস্তাবটা উত্থাপন করেছি। অতি গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন
মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, যেহেতু আন্দালির রহমান পার্থ সাহেব এখানে নেই, এই জন্য আমি ব্যাপারে কোনো কথা বলবো না। উনি ফায়ার করেছেন, কিন্তু কিছু কিছু ফায়ার ওনার ব্যাক ফায়ার হয়ে গেছে। জনাব সালাউদ্দিন আহমদ সাহেব অত্যন্ত বিজ্ঞ লোক। আমি যতদূর জানি তিনি আইনের ছাত্র ছিলেন। আর আমরা ফেসিবাদের আমলে দফায় দফায় সেই আইনের নামেই আমরা ফেসিবাদের ভিকটিম হয়েছি। ওনার পজিশন একজন জ্ঞানী মানুষ হিসাবে, আর আমাদের পজিশন একজন বুক্তা হিসাবে। আমরা বুক করেছি, ভিকটিমাইজড হয়েছি আমরা। তো উনি ভাগ্যবান। না, আপনিও আরো বড় ভিকটিম হয়েছেন, এটাও আমি স্বীকার করি। আমি সবসময় স্বীকার করি যার যেখানে যে অবদান। তিনি ৭৩ সালের পরে অর্ডার যে আইন নয় সেইটার উল্লেখ করেছেন, কিন্তু এরপরে বহু অর্ডারও, বহু অধ্যাদেশ, বহু আদেশ আইনের রূপ নিয়েছে। আজকে যদি সেই সমস্ত সম্মানিত ব্যক্তিদের সম্পর্কে কথা বলি, তারা আজকে দুনিয়ায় নেই। অনেককেই আমরা অন্তর থেকে গভীরভাবে শ্রদ্ধা করি, তাদের প্রতি অশ্রদ্ধা হবে। আমি সেই জায়গায় ফিরে যেতে চাই না। আবারও বলবো, সংবিধান এবং আইন মানুষের জন্য, আইন কিংবা সংবিধানের জন্য জনগণ নয়। এই জিনিসটা আমরা খেয়াল রাখলে ভালো হতো। ব্যক্তিগতভাবে আমি বিশ্বাস করি যে এখানে যারা এসেছেন তারা জনগণের মধ্যে অতি শ্রদ্ধার পাত্র। কাজেই কাউকে ঠিক হিট করে কথা বলাটা আমি কখনো সমীচীন মনে করি না, আমি সেদিকে যাব না। আমাদের জনাব সালাউদ্দিন আহমদ সাহেব বলেছেন যে আদেশটা দেওয়া হয়েছে, এইটা একটা অন্তহীন প্রতারণা করা হয়েছে। কে করেছে? ইন্টারিম গভর্নমেন্ট এবং প্রেসিডেন্ট মিলে করেছেন। তো এইটা তো জুলাইয়ের 13 তারিখ হয়েছে, নভেম্বরের 13 তারিখ হয়েছে, আর ভোট হয়েছে 26 সালের 12 ফেব্রুয়ারি। দীর্ঘ সময় মাঝখানে ছিল। আমরা প্রথমে দাবি করেছিলাম গণভোটটি আগে হোক এবং সংসদ নির্বাচন পরে হোক, কিন্তু বিএনপির দাবির কারণে, একই দিনে হওয়ার কারণে ওনাদের গণভোট এবং সংসদ নির্বাচনের দাবিটা সরকার গ্রহণ করার কারণে ওনারা ফরমালি সরকারকে অভিনন্দন জানিয়েছে। তাহলে গণভোটটা তো ওনাদেরও দাবি ছিল। গণভোটে কি কি বিষয় অন্তর্ভুক্ত হবে তা কিন্তু আগেই তাদের ওয়েবসাইটে প্রচার করা হয়েছে। নির্বাচন কমিশন এটা করেছে যথেষ্ট সময় দিয়ে। আমরা দেখেছি, সরকারি দলও এটা দেখার কথা। এই সব কিছু দেখে শুনেও যদি আমিও বলি, মাননীয় প্রধানমন্ত্রীও বলেন যে সবাই গণভোটে হা বলুন, তাহলে আমরা দুষ্টা করলাম কোথায়, আর আমাদের মধ্যে ভাগটা হলো কোথায়? আমরা তো এক হয়েই করেছি। আমরা আমাদের জায়গায় আছি, আমরা জায়গা পরিবর্তন করি নাই। আমি ধন্যবাদ জানাই জনাব সালাউদ্দিন আহমদ সাহেবকে। উনি বলেছেন যে উনি দাবিটা প্রথম করেছিলেন। জনগণ কি চায় সেটা আমরা জনগণের কাছে ছেড়ে দিই। যদি বেশিরভাগ জনগণ এটা সমর্থন করে তাহলে আমরা এটা সবাই মানব। বেশিরভাগ জনগণ সমর্থন করেছে, এখন এটা মানার প্রশ্ন। যদি আমরা অসাংবিধানিক বলি, আবারও বলবো অতীতের অনেক গণভোট নিয়ে প্রশ্ন উঠবে, আমি সেদিকে যাব না। অসাংবিধানিক বা সংবিধান বহির্ভূত অনেক কাজই তো হয়ে গেছে, সবাই মিলেই তো করলাম। তো সেই জায়গায় তো আমরা কোনো আপত্তি করলাম না। কেন করলাম না? এটা দেশ এবং জনগণের জন্য প্রয়োজন ছিল। সেই জায়গায় যদি না করি, এই জায়গায় তারা যদি এই সপোর্টটা নিয়ে আজকে এই সংকট তৈরি না করতেন, এখানে এটা আলোচনারই দরকার ছিল না। এই সময় নষ্ট করার দরকার ছিল না। এই মহান পার্লামেন্টের, এই মহান সংসদের এই সময়টা তো আমরা ব্যয় করছি এই কারণে যে ওই কাজটা হয়নি বলে। এই জন্যেই আমরা চেয়েছিলাম যে এই অধিবেশন কিভাবে ডাকা যায়, কখন ডাকা যায়, তার উপরে আলোচনা হোক। আলোচনা অনেক হয়েছে, পক্ষে বিপক্ষে, মেরিট ডিমেরিট অনেক এসেছে। আসার শেষ প্রান্তে এসে আমাদের সম্মানিত সদস্য এবং স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে সংস্কার পরিষদের মেম্বার হিসাবে আমরা যে নির্বাচিত হচ্ছি এর জন্য কোনো ব্যালট ছিল না। আমি বলবো ব্যালট ছিল। গণভোটের ব্যালটটাই সেই ব্যালট, এবং
যে আদেশ বলে গেজেট হয়েছে ওখানে পরিষ্কার লেখা ছিল যে এই নির্বাচনে যারা সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হবেন তারা একই সাথে সংস্কার পরিষদের সদস্য হিসাবেও বিবেচিত। আমি মনে করি যে আজকে তো আমরা একটা ছোট অংশ, বিশাল অংশ জুড়ে ট্রেজারি বেঞ্চ এবং এখানে অনেক অভিজ্ঞ পার্লামেন্টারিয়ান আছে। আমি ব্যক্তিগতভাবে একেবারেই পার্লামেন্টে একজন শিশু। আজকে এই পার্লামেন্টে আমার বয়স হচ্ছে 4 দিনের শিশু আমি। তারা তো অভিজ্ঞ, তারা এই বিষয়গুলো আগে নিশ্চয়ই খুঁটে খুঁটে দেখেছেন। আমি নিজে সংস্কার এর জন্য যে ঐকমত্য কমিশন হয়েছিল সেখানে কোনো মেম্বার হিসাবে যোগদানের সৌভাগ্য অর্জন করি নাই, কিন্তু এখানে অনেকে ছিলেন, তাদের হাতেই তো এইগুলো ফর্মুলেট হয়েছে, ফর্মুলেট হয়ে আমাদের সবার কাছে, জনগণের কাছে এসেছে। আজকে তারা নিজেদের তৈরি করা জিনিসের সাথে স্ববিরোধিতা করতে পারেন না। এটা মেনে নেওয়াই ছিল মহত্বের লক্ষণ এবং আমি মনে করি রাষ্ট্র দায়িত্ব হতো তাদের, ভালো হতো। শেষের দিকে এসে সম্মানিত মাননীয় সংসদ সদস্য এবং স্বরাষ্ট্রমন্ত্রী একটা প্রস্তাব দিয়েছে। আজকে পুরা আলোচনাটা হচ্ছে সংস্কারের উপর, সংস্কার পরিষদের উপর, এর সভা আহ্বানের উপর। তিনি যদি ভালো হতো এরকম করে একটা প্রস্তাব দিতেন যে এই সংস্কার নিয়ে যে আলোচনা হলো তাকে একটা জায়গায় পৌঁছানোর জন্য আসুন আমরা একটা বিশেষ কমিটি করি, তাহলে দ্যাট কুড বি ম্যাটার অফ কনসিডারেশন। আমরা এটাকে ইতিবাচকভাবে দেখতে পারি, কারণ আমরা সংকট তৈরির জন্য তো এখানে আসিনি, দেশের মানুষের সংকট নিরসনের জন্য এখানে এসেছি। আমরা প্রথম দিনই মাননীয় স্পিকারকে অভিনন্দন জানাতে গিয়ে বলেছিলাম যে আমরা একটা গঠনমূলক বিরোধী দল হিসাবে এখানে দায়িত্ব পালন করতে চাই। বিরোধিতার খাতিরে কোনো বিরোধিতা নয়, বরঞ্চ যেখানে প্রয়োজন সহযোগিতা আর জাতির অধিকার সংরক্ষণের প্রয়োজনে বিরোধিতা। আমরা আমাদের পজিশনে এখনো আছি। আমরা সরকারি দলকে আন্তরিকভাবে আহ্বান জানাবো যে আসুন, জনগণের বৃহত্তর রায়, যে রায়টা জনগণ দিয়েছে, কত পার্সেন্ট আমি এটাতে আর যাচ্ছি না বারবার, জনগণ গণভোটকে গ্রহণ করে নিয়েছে। আমরাও গ্রহণ করার মাধ্যমে জনগণকে সম্মান করি, তাহলে এই সংসদ সম্মানিত হবে ইনশাআল্লাহ। এই জন অভিপ্রায় এর মধ্য দিয়ে প্রতিফলিত হোক আমাদের সমন্বিত উদ্যোগে। এখানে আলাদা আমরা এক লাইনে, ট্রেজারি বেঞ্চ আরেক লাইনে চলতেই থাকলাম, এটার মাধ্যমে সমাধান কিভাবে হবে এটা আমরা সবাই বুঝি। এই জন্য আমরাও সমাধান চাই, কিন্তু আমরা ন্যায্যতার ভিত্তিতে চাই। যে বিষয়ের উপরে আলোচনা হয়েছে সেই বিষয়ের উপরে একটা কমিটি আপনি যদি উত্তম মনে করেন আপনি করে দিতে পারেন, তবে সেখানে আমাদের আহ্বান থাকবে যে দুই দিক থেকেই সমান সংখ্যক সদস্য নিয়ে যেন ওই কমিটি গঠিত হয়। তাইলে আমরা সেখানে আমাদের মতামত সুন্দরভাবে দিতে পারবো। এখানে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে যদি কোনো কমিটি গঠন হয়, তাহলে এখন যেমন এখানে ডিবেট হচ্ছে, তখনও সেখানে ডিবেট হবে। যে লাউ সেই কদুতেই থেকে যাবে, অন্য কোনো ফল আমরা এখান থেকে আহরণ করতে পারবো না। মাননীয় বিরোধী দলীয় নেতা, আপনি কনক্লুড করুন। টেক অ্যানাদার 3-4 মিনিটস। আমরা আমাদের অভিপ্রায় আপনার সামনে তুলে ধরেছি, এখন সিদ্ধান্ত আপনার। আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ বিরোধী দলীয় নেতা। আমি এখন আইনমন্ত্রীকে তার বক্তব্য পেশ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আপনার সময় 15 মিনিট। মাননীয় স্পিকার, গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় এবং আজকে সংসদে বসে মাননীয় বিরোধী দলীয় নেতাদের, বিরোধী দলের সদস্যদের সংবিধান, আইন, রাজনীতি, আন্দোলন, অভ্যুত্থান, বিপ্লব সম্পর্কে যে কথাগুলো শুনছি, আর মনে হচ্ছে আমার 30 বছরের পেশাগত জীবনের শিক্ষা, আমার 30 বছরের আইনজীবী হিসাবে যে অভিজ্ঞতা, তাকে সব মিছে, সবই ভুল, সবই কি মিথ্যে, এইটা মনে হচ্ছে।
কিছুক্ষণের মধ্যেই আমার সম্বিত ফিরে আসার পরে মনে হলো বিরোধী দলের মাননীয় সদস্যরা ওনারা জানেনই না ওনাদের কিসের উপরে বক্তব্য রাখছেন। ওনাদের প্রথম বক্তব্য ওনারা সংবিধান মানেন না, অথচ আজকের যে প্রশ্ন 10 ধারার প্রশ্নের প্রথম কথাই বলা আছে সংসদ সদস্য নির্বাচনের ফল ঘোষিত হওয়া 30 পঞ্জিকা দিবসের মধ্যে যে পদ্ধতিতে জাতীয় সংসদের প্রথম অধিবেশন আহ্বান করা হয়েছে সেই পদ্ধতি অনুসরণ করে ওই পদ্ধতিটা হলো সাংবিধানিক পদ্ধতি। একদিকে বলবেন 72-এর সংবিধান মানবেন না, আর একদিকে পদ্ধতি নেবেন সাংবিধানিক পদ্ধতি। মাননীয় স্পিকার, আজকে আমার বিরোধী দলের সদস্যরা যে বক্তব্য দিচ্ছেন, যে শপথ নিয়েছেন, সেই শপথ নিয়েছেন, নির্বাচিত হয়েছেন ওই সংবিধানের আলোকে। ওই বিরোধী দলীয় সদস্যরা যে অধ্যাদেশের উপরে আদেশের উপরে নির্ভর করছেন, ওই আদেশের 12 ধারাটা পড়ে দেখেন। ওনারা জুলাই সনদকে সংবিধানে জুলাই সনদ অন্তর্ভুক্ত করার ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সেই আইনে উল্লেখ করা হচ্ছে। সুতরাং আমাদের বুঝতে হবে 72-এর সংবিধান আমাদের কাছে বেসিস। এটা 24-এর জুলাই বিপ্লব উত্তর সময়ে, গণ অভ্যুত্থান উত্তর সময়ে এই ম্যান্ডেটটা জনগণ আমাদেরকে দিয়েছে। এই সংবিধানকে সামনে রেখে যাবতীয় কার্যক্রম পরিচালিত হবে এবং যাবতীয় কার্যক্রমে আমরা সংশোধনী আনতে পারবো সংবিধানে। মাননীয় স্পিকার, আমরা এখানে যখন বক্তব্য দিচ্ছি তখন সেই বক্তব্যের কেন্দ্রবিন্দু হলো জুলাই সনদ। জুলাই সনদকে ইফেক্টিভ করার জন্য একটি জুলাই আদেশ জারি করা হয়েছে, একটি গণভোট অধ্যাদেশ জারি করা হয়েছে। সব কিছুর কেন্দ্রবিন্দুতে আছে জুলাই সনদ। জুলাই সনদের 6টি প্যারাগ্রাফে দেওয়া আছে। 6টি প্যারাগ্রাফের মধ্যে প্যারাগ্রাফ 6-এর কটা যদি একটু দেখেন, সেই 6-এর কয়ের আন্ডারে অনুচ্ছেদ 1 থেকে 47 আছে। সেই 6-এর কয়ের প্রথম শর্তই হলো, মাননীয় স্পিকার, সংবিধান সংশোধন সাপেক্ষে সংস্কারের বিষয়সমূহ। আপনারা যে প্রশ্নগুলো গণভোটে দিয়েছেন, ইচ অ্যান্ড এভরি প্রশ্ন সংবিধান সংস্কার সাপেক্ষে। মাননীয় স্পিকার, আমরা যারা বিএনপি করি আমরা একটু সহজ সরল, জুলাই বিপ্লবীদের মতো একটু আবেগী, জুলাই বিপ্লবীদের মতো জন আকাঙ্ক্ষার কথা চিন্তা করি, জনগণের কথা চিন্তা করি। আপনি জুলাই সনদের 22 অনুচ্ছেদে যে দেখেন, মাননীয় স্পিকার, আমি যদি বলি বিএনপি এই আবেগ নিয়ে এই জুলাই সনদকে ধারণ করে, মাননীয় স্পিকার, জাতীয় সংসদে নারী প্রার্থী দিয়েছিলেন প্রায় 5%। এই সনদে 22-এ বলা আছে, যদি আমি এইভাবে বলি, জুলাই জাতীয় সনদ 2025 স্বাক্ষরের পরবর্তী সাধারণ নির্বাচনে প্রতিটি রাজনৈতিক দল বিদ্যমান 300 সংসদীয় আসনের জন্য প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে কমপক্ষে 5% নারী প্রার্থী মনোনয়ন দিবে, তবে এটি সংবিধানে উল্লেখ করা হবে না। মানে স্পিকার, আমরা ওই যে জুলাই সনদকে ধারণ করি বুকে, আমাদের রক্ত প্রবাহে জুলাই সনদ মিশে আছে, সেইটাকে ধারণ করেই বিএনপি নারী প্রার্থীকে দিয়েছিলেন। ওনারা জুলাই সনদ বলছেন, জুলাই সনদ বলতে বলতে ওনাদের মুখে ফেনা উঠে যাচ্ছে। এইটা স্বাক্ষরের পরে যে নির্বাচন গেছে, সেই নির্বাচনে একজন নারী প্রতিনিধিকে ওনারা মনোনয়ন দেননি। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, জুলাই সনদের 23 অনুচ্ছেদে রাখেন, 23 অনুচ্ছেদে বলা আছে ডেপুটি স্পিকার পদে বিরোধী দলের থেকে, এই যে দেওয়া আছে, আপনি পড়েন। আপনি মাননীয় স্পিকার, জুলাই সনদের 23 অনুচ্ছেদে বলা আছে, আপনি আমাকে অ্যাড্রেস করেন। মাননীয় স্পিকার, 23 অনুচ্ছেদে বলা আছে বিরোধী দলের থেকে ডেপুটি স্পিকার দেওয়া হবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের সংসদীয় দলের নেতা জুলাই সনদকে বুকে ধারণ করেছেন, চেতনায় ধারণ করেছেন, আর করেছেন বলেই ডেপুটি স্পিকার পদটি তাদেরকে অফার করা হয়েছিল। মাননীয় স্পিকার,
ওনারা জুলাই সনদ ধারণ করেননি, ডেপুটি স্পিকার পদ ওনারা নেননি। মাননীয় স্পিকার, ওনারা প্রশ্ন তুলেছেন জুলাই সনদ না ৭২ সংবিধান, জুলাই সনদ না সংবিধান। মাননীয় স্পিকার, আমাদের ১৯৭২ সালের যে সংবিধানের আলোকে এই সংসদ রচিত হয়েছে, গঠিত হয়েছে, সেই ৭২ সংবিধানের সাথে বাংলাদেশের লাখো শহীদের রক্তের ঋণ জড়িয়ে আছে। সেই সংবিধানের সাথে লাখো মামুনের ইজ্জত এবং সম্ভ্রম জড়িয়ে আছে। এই সংবিধান যতবার সংশোধন হয়েছে, সেই সংশোধনের মধ্যে ৭২ থেকে ৭৫ পর্যন্ত একদলীয় শাসনামলে প্রায় ৩০,০০০ বিরোধী রাজনৈতিক কর্মীদের হত্যার রক্ত জড়িয়ে আছে। এই সংবিধানে এমন সংশোধনী আছে যেটা পৃথিবীর ইতিহাসে অত্যন্ত বিরল। পৃথিবীর ইতিহাসে মাননীয় স্পিকার, সামরিক শাসনের মধ্য দিয়ে বাংলাদেশের গণতন্ত্রের দ্বার উন্মোচন করে দেওয়া হয়। এটার একমাত্র উদাহরণ বাংলাদেশে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান করেছিলেন। যে কারণে আমরা বলি বাংলাদেশের যা কিছু শ্রেষ্ঠ অর্জন, তার সব কিছু এসেছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং তার পরিবারের হাত ধরে। আমরা বাংলাদেশের মুক্তিযুদ্ধ এনেছি, আমরা বাংলাদেশের সাংবিধানিক সংশোধনী বহুদলীয় গণতন্ত্র এনেছি, ন্যায় বিচারের পথ উন্মুক্ত করার জন্য আমরা বাংলাদেশের বিচার বিভাগের স্বাধীনতা এনেছি। আমরা ৮২ থেকে ৯০ পর্যন্ত বেগম খালেদা জিয়ার নেতৃত্বে জাফর, জয়নাল, দীপালি সাহা, কাঞ্চন, রাউফুন, বসুনিয়া, শাহজাহান, সিরাজ, জেহাদ, নূর হোসেন, ডাক্তার শামসুল আলম খান মিলনের রক্তের বিনিময়ে আমরা ৯০ সালের যে গণ অভ্যুত্থান ঘটিয়েছিলাম, তার প্রেক্ষিতে মাননীয় স্পিকার ৯১ সালে যে পার্লামেন্ট এসেছিল, সেই পার্লামেন্টে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের প্রয়াত নেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের সংসদীয় গণতন্ত্র এনেছিলেন, যার কারণে আজকে ওনারা এক্সারসাইজটা করতে পারছেন। মাননীয় স্পিকার, আমার বন্ধুরা আইনের কিছু ফেলাসাজ ব্যাখ্যা দিয়েছেন। ওনারা বলেছেন আদেশ আইন, আমিও বলছি আদেশ আইন। কোন আদেশ আইন সেটা ওনারা বুঝতে পারছেন না। মাননীয় স্পিকার, 1897 সালের একটা আইন আছে যেটার নাম জেনারেল ক্লজেস অ্যাক্ট। জেনারেল ক্লজেস অ্যাক্টের সেকশন 20 থেকে 24 পর্যন্ত আমার বন্ধুদের পড়তে বলবো। সেখানে বলা আছে অ্যাক্ট অফ পার্লামেন্টের আন্ডারে অথবা রেগুলেশনের আন্ডারে কোনো অথরিটিকে যদি কোনো অর্ডার পাস করার অথরিটি দেওয়া থাকে, তাহলে সেই অর্ডারটা আইনের রূপ পাবে। মাননীয় স্পিকার, জুলাই আদেশটা দেখবেন এবং অধ্যাদেশটা দেখবেন। অধ্যাদেশের উপরে লেখা আছে আর্টিকেল 93 অফ দি কনস্টিটিউশনের আন্ডারে এই অধ্যাদেশ জারি করা হয়েছে। আর অর্ডার যেটা ওনারা দেখাচ্ছেন, ওই অর্ডারের কোনো জায়গায় কোন আইনের ব্যাকিংয়ে এই অর্ডার পাস করা হয়েছে? নাথিং লাইক দ্যাট। মাননীয় স্পিকার, 190 বছরের ব্রিটিশ শাসনের বিরুদ্ধে রাজনৈতিক সমঝোতার ভিত্তিতে 1947 সালে ভারত পাকিস্তান স্বাধীন হয়েছিল, বিভক্ত হয়েছিল। সমঝোতার ভিত্তিতে ভারত রাষ্ট্র পরিচালনা করেছিলেন, 3 বছর পরে তারা সংবিধান পেয়েছিল। সমঝোতার ভিত্তিতে পাকিস্তান 9 বছর পরে সংবিধান রচনা করতে পেরেছিলেন। আমাদের 24-এর সমঝোতার দলিল হলো আমরা এই সংবিধানের পথ ধরে হেঁটে যাব, এই সংবিধান সংশোধন করব। কোন কোন জায়গায় সংশোধন করব সেটা আমরা জুলাই সনদের মধ্যে ধারণ করেছি। মাননীয় স্পিকার, জুলাই সনদের মধ্যে যেভাবে সংবিধান সংশোধনের কথা বলা আছে সেটা একটু আপনাকে পড়ে শোনাই মাননীয় সদস্যদের জন্য। জুলাই সনদের 17 নম্বর অনুচ্ছেদে যদি যাই মাননীয় স্পিকার, সেখানে কি বলা আছে? 17 নম্বর অনুচ্ছেদে বলা হচ্ছে আইনসভা গঠন হবে। সেখানে নোট অফ ডিসেন্ট দেওয়া ছিল আমাদের বিএনপির পক্ষ থেকে। নোট অফ ডিসেন্টে বলা হচ্ছে অবশ্য কোনো রাজনৈতিক দল বা জোট তাদের নির্বাচন ইশতেহারে উল্লেখপূর্বক যদি জনগণের ম্যান্ডেট লাভ করে, তাহলে তারা সেই মতে ব্যবস্থা গ্রহণ করবে। মাননীয় স্পিকার, আমাদের ম্যান্ডেট সুস্পষ্ট আছে। আমাদের নির্বাচন ইশতেহার অনুসারে
আমরা জুলাই সনদকে একসাথে পড়ে আমরা এগিয়ে যাব, সংবিধানকে সামনে রেখে সংবিধান আমরা সংশোধন করতে বদ্ধপরিকর। মাননীয় স্পিকার, আমাদের এখানে অনেকেই বলেছেন গণ অভ্যুত্থান নয়, এটাকে বিপ্লব ডাকতে হবে। মাননীয় স্পিকার, জুলাই সনদের 38 নম্বর পেজের আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা জুলাই সনদ বলতে বলতে মুখে ফেনা উঠে যাচ্ছে। এখানে 1 নম্বর প্যারাগ্রাফেই, অঙ্গীকারনামার 1 নম্বর প্যারাগ্রাফে বলা হচ্ছে 2024 সালের জুলাই আগস্টের গণ অভ্যুত্থান। আপনারা ভালো করে দেখেননি কেন আমি হবস, লক্স, রুশোর কথা বলেছিলাম? মাননীয় স্পিকার, আইন হলো একটি সামাজিক চুক্তি। ষষ্ঠদশ এবং ষোড়শ শতাব্দীতে সুইস দার্শনিক রুশো, ব্রিটিশ দার্শনিক লক, হবস বলেছেন মানুষ কিভাবে শাসিত হবে, কিভাবে চলবে, তারা নিজেরা সামাজিক চুক্তির মাধ্যমে নির্ধারিত করবেন। সেই সামাজিক চুক্তির ফরম্যাট হলো এই যে সংসদে বসেছি আমরা, এই যে আমাদের গঠনতন্ত্র, সংবিধান, এইটাই আমাদের সেই সামাজিক চুক্তি। মাননীয় স্পিকার, আপনার দৃষ্টি আকর্ষণ করে বলছি, 1972 সালে 1971 সালে 9 মাস রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছিল। 72-এর যে সংবিধান, যুদ্ধোত্তর বাংলাদেশের সেই সংবিধান কিন্তু কোনো বাংলাদেশের পার্লামেন্টে রচিত হয়নি। বাংলাদেশের বিজয়ী জনগোষ্ঠী নির্ধারণ করেছিলেন যে 70-এর নির্বাচনে পাকিস্তানি সংবিধানের আন্ডারে যারা নির্বাচিত হয়েছিলেন তারা বসে একটি সংবিধান পরিষদ গঠন করবেন। সেই সংবিধানের আলোকেই সেইভাবে আমরা সংবিধান রচিত করেছি। আমাদের 24-এর গণ অভ্যুত্থানের এই বিষয়টাকে, 24-এর জুলাই সনদটাকে আপনারা বড়জোর তুলনা করতে পারেন 90-এর গণ অভ্যুত্থানের 3 জোটের রূপরেখার সাথে। 3 জোটের রূপরেখায় ছিল এরশাদের পতনের পরে প্রধান বিচারপতি রিজাইন করে এসে উনি অস্থায়ী রাষ্ট্রপতি হবেন। 3 জোটের রূপরেখায় ছিল উনি প্রধান বিচারপতি পদে ফেরত যাবেন। 3 জোটের রূপরেখায় ছিল বাংলাদেশ পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে যাবে। ইয়েস, ইট ইজ বিএনপি যে তার রাজনৈতিক অঙ্গীকার রক্ষা করে 1991 সালের পার্লামেন্টের পরে জাতীয় সংসদে সংশোধনী এনেছেন। মাননীয় স্পিকার, আমরা আপনার সামনে বলতে চাচ্ছি, আপনার মাধ্যমে সংসদকে বলতে চাচ্ছি, আমরা যেমন জাফর, জয়নাল, জিপাল শাহ, কাঞ্চন, রাউফুন, বসুনিয়া রক্তের কাছে ঋণী, আমরা যেমন 72 থেকে 75 আসাদ, বাচ্চু, মাসুদ, হারুনের কাছে ঋণী, আমরা যখন 24-এর গণ অভ্যুত্থানের আবু সাইদ, মুগ্ধ, আনাস, ওয়াসিমের কাছে ঋণী, ঠিক একইভাবে আমরা এদেশের 30,000-এর মতো পঙ্গু জুলাই যোদ্ধাদের কাছে ঋণী। আমরা বিশ্বাস করি ফ্যাসিস্টদের বিদায়ের জন্য শুধুমাত্র গুটি কয়েক আমাদের মতো রাজনৈতিক কর্মী এখানে আসেনি। ফ্যাসিস্টদের বিদায়ের জন্য দীর্ঘ 17 বছর বাংলাদেশে বিএনপির উপর এবং আপনাদের উপর স্টিম রুলার চলেছে। আপনারা যদি নির্যাতিত মানুষের মুখচ্ছবি খুঁজেন, তাকিয়ে দেখেন আমার পার্লামেন্টের সংসদ নেতা বাংলাদেশের নির্যাতিত মানুষের প্রতিচ্ছবি। মাননীয় স্পিকার, আমার সময় শেষ হয়ে যাচ্ছে। আমি মন্ত্রী হিসাবে আপনার কাছে আরেকটু সময় বাড়িয়ে দেওয়ার জন্য অনুরোধ করছি, কারণ 15 মিনিট সময় দিয়েছেন আমাকে। আমি একটু সময় চাচ্ছি মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আপনি 2 মিনিটের মধ্যে আপনার বক্তব্য শেষ করেন, কারণ বিরোধী দলকে একটু বেশি টাইম দিতে চাই আমি। অলরেডি আপনি 15 মিনিট শেষ হলে 1 ঘন্টা বলা হবে আপনার। আচ্ছা, 3 মিনিট, আর 3 মিনিট বলেন। বিরোধী দলকে একটু বেশি টাইম দেন মাননীয় স্পিকার। বলতে বলতে তো 1 মিনিট, চাইতে চাইতে তো 1 মিনিট চলে গেছে মাননীয় স্পিকার। আচ্ছা, ঠিক আছে, দেন 5 মিনিট। তাহলে বিরোধী দলকে মাত্র আমি 1 মিনিট সময় বেশি দিলাম। মাননীয় স্পিকার, আমাদের চেতনার উৎস শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আমাদের প্রেরণার উৎস বেগম খালেদা জিয়া, আমাদের সাহসের বাতিঘর, আমাদের এই মহান সংসদের নেতা, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। মাননীয় স্পিকার, আমরা প্রতিদিন যখন কাজে বের হই, রাজনৈতিক কাজ আর যে কোনো কাজে যাই,
আমাদের মনে হয় আমাদের চেতনার সাথে, আমাদের সাহসের সাথে, আমাদের প্রেরণার সাথে এখনো বেগম খালেদা জিয়া জড়িয়ে আছেন। মাননীয় স্পিকার, আমরা বিশ্বাস করি, আমরা যারা বেগম খালেদা জিয়ার সাথে রাজনীতি করেছি এই বাংলাদেশে, আমরা বিশ্বাস করি বেগম খালেদা জিয়া সাত আসমানের কাছে পাশে দাঁড়িয়ে বলছেন, চলে যাওয়া মানে প্রস্থান নয়, বিচ্ছেদ নয়, চলে যাওয়া মানে নয় বন্ধন ছিন্ন করা আর্দ্র রজনী, চলে গেল আমার অধিক কিছু থেকে যাবে আমার না থাকা জুড়ে। মাননীয় স্পিকার, সত্যিই তাই। কবি রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর মতো বেগম খালেদা জিয়ার এই প্রেরণা আমাদের প্রেরণার উৎস হয়ে আছে। আমরা তাই বলছি, আইনের ভুল ব্যাখ্যা নয়। মাননীয় স্পিকার, আমাদের এক বন্ধু প্রশ্ন করেছেন, যতক্ষণ পর্যন্ত এটা আল্ট্রা ভাইরাস ডিক্লেয়ার না হবে ততক্ষণ পর্যন্ত দিস ইজ এ ভ্যালিড ল। মাননীয় স্পিকার, এই আদেশ কোনো লই না, এই অধ্যাদেশ ইট ইজ এ কালারেবল এক্সারসাইজ, কালারেবল লেজিসলেশন, যেটাকে আইনের ভাষায় বলা হয় দিস ইজ এ ফ্রড অন দ্য কনস্টিটিউশন। দিস পিস অফ লেজিসলেশনস আর কমিটেড এ ফ্রড অন দ্য কনস্টিটিউশন। কনস্টিটিউশনে যে পাওয়ার দেওয়া নাই সেই পাওয়ার এখানে এক্সারসাইজ করা হয়েছে। এই পার্লামেন্ট সার্বভৌম পার্লামেন্ট, এই পার্লামেন্টে কোনোভাবেই কোনো আইন দিয়ে বাধ্য করা যায় না। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আর অর্ডারের ফেট তো বলেছি, সাংবিধানিক কোনো অর্ডার দেওয়ার ক্ষমতা বাংলাদেশ সংবিধানের চতুর্থ তফসিলের মাধ্যমে বন্ধ করে দেওয়া হয়েছে। কারণ যখন সংবিধান ছিল না মাননীয় স্পিকার, তখন প্রেসিডেন্ট অর্ডার পাস করতে পারতেন। যখন মার্শাল লর সময় সংবিধান থাকে না তখন সাসপেন্ডেড থাকলে অর্ডার পাস করতে পারতেন। কিন্তু যখন সংবিধান থাকে, আমাকে প্রশ্ন করা হয়েছে, মাননীয় অ্যাটর্নি জেনারেল আপনি কোন ক্ষমতা বলে অ্যাটর্নি জেনারেল দায়িত্ব পালন করেছিলেন? যে ক্ষমতা বলে এনসিপির বর্তমান চেয়ারম্যান শপথ নিয়েছিলেন, ওই ক্ষমতা বলেই আমি দায়িত্ব পালন করেছি। মাননীয় স্পিকার, আমার বন্ধুদের বলতে চাই, এই সংকটময় অবস্থায় রাষ্ট্রপতির সামনে রাষ্ট্র রক্ষা করার একটা দায়িত্ব ছিল। আর্টিকেল 64 যদি ওনারা পড়ে দেখেন, আমি অনুরোধ করব, অ্যাটর্নি জেনারেল ইজ ফর বাংলাদেশ, নট অফ দি গভর্নমেন্ট অফ বাংলাদেশ। এই বাংলাদেশকে সঠিক পথে ডাইরেকশন দেওয়ার জন্য I was appointed as the Attorney General for Bangladesh. আর্টিকেল 64টা একটু পড়ে দেখতে বলবো। মাননীয় স্পিকার, আমি পরিশেষে বলবো, আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী একটি প্রস্তাব দিয়েছেন। বিরোধী দলের নেতাও কিন্তু ইনডিরেক্টলি প্রস্তাবটা গ্রহণ করেছেন। উনি বলেছেন সদস্য সংখ্যা 50-50 হলে ভালো হয়। মাননীয় স্পিকার, বিচার মানেই তালগাছটা আমার। 219 জন সংসদ সদস্যের প্রতিনিধিরা পাবেন 50%, 77 জনের প্রতিনিধিরা পাবে 50%। এটা কোথায় আছে মাননীয় স্পিকার? পৃথিবীর কোন জায়গা আছে? এটা কি বৈষম্য না? এটা কোন আইনে আছে? সেই কারণে আমি বলবো, আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী যেটা প্রস্তাব করেছেন, একটি সংসদীয় কমিটি গঠন করার জন্য, বিশেষ কমিটি, সেই কমিটি সংবিধান সংশোধনের জন্য যে বিশেষ কমিটি গঠন করার প্রস্তাব করেছেন, মাননীয় বিরোধী দলীয় নেতাও যেটাকে অ্যাকসেপ্ট করেছেন। আপনি একটি কমিটি গঠন করে দেন, এই সংসদ একটি কমিটি গঠন করুক, সেখানে আমরা সব কিছু আলোচনা করে চুলচেলা বিশ্লেষণ করে জুলাই সনদের পথ ধরে আসেন আমরা এমন একটি সংশোধনী আনি, যে সংশোধনী বাংলা। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। অত্যন্ত প্রাণবন্ত আলোচনা হয়েছে। মাননীয় বিরোধী দলের নেতা জনাব মোহাম্মদ শফিকুর রহমান কর্তৃক উত্থাপিত কার্যপ্রণালী বিধির 62 বিধিতে আনত মুলতবি প্রস্তাবটির উপর আলোচনা এখানেই শেষ হলো। মাননীয় সদস্যবৃন্দ, সংসদের বৈঠক আগামী 1 এপ্রিল 2026
18 চৈত্র 1432 তারিখ রোজ বুধবার পর্যন্ত বিকাল 3:30 ঘটিকা পর্যন্ত মুলতবি করা হলো। ধন্যবাদ সবাইকে, আপনাদের সহযোগিতার জন্য ধন্যবাদ। বাকি কথা থাকলে আগামীকালকে শুনবো। ধন্যবাদ।